সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কোথায় কমপ্লিট করেছিলাম, কোথায় ছিলাম লাস্ট ক্লাসে? আমার যেটুকু মনে পড়ে এখানে থাকার কথা আর কি। মানে এই যে ডিজনার কোন ক্ষেত্রে আননেসেসারি, এটা মনে হয় একটু আলোচনা হয়েছিল। স্যার ওইটা শেষ হয়ে গেছিল, মানে আজকে 6 থেকে শুরু করার কথা। ডিফাইন হোয়াট ইজ ছয়। নাথিং। হ্যাঁ। নোটিং এন্ড প্রোটেস্ট স্যার, ডিফাইন নোটিং এন্ড প্রোটেস্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আমরা কি মনে হয় কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, না? পার্টিসিপেন্ট তো আরো জয়েন করার কথা। জি স্যার, একটু পরে শুরু করেন স্যার। ওকে জি, থ্যাংক ইউ। আপনাদের প্রিপারেশন কেমন পরীক্ষার? স্যার মোটামুটি স্যার। কেন মোটামুটি কেন? ক্লাস করে পড়াশোনার সময় কম পাওয়া যাচ্ছে নাকি? স্যার এখনো তো আমরা রেজিস্ট্রেশন করতে পারি। কেন রেজিস্ট্রেশন করতে পারেন নাই? অনলাইনে সমস্যা হয়েছিল? জি স্যার, আচ্ছা, এটা আপডেট চলছে, আমরা যতদূর জানি যে এখনো আপডেট চলছে। আমি শুনেছি যে আপনাদের ওখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবলেম হচ্ছিল। এটা তো মনে হয় সমাধান হয়ে গেছে আজকে আজকে তো। লাস্ট ডেট স্যার, কিন্তু আমরা এখনো রেজিস্ট্রেশন করতে পারিনি। এখনো হয়নি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসুবিধা নাই, যেহেতু ওইখানে প্রবলেম, ওরা সময় দিবে, হ্যাঁ। বিজনেস ল আপনার, আমাদের তো যে দুইটা চ্যাপ্টার ছিল, দুইটা তো মানে এটা তো আজকে লাস্টের দিকে, একদম সামান্য একটু বাকি আছে। আর তানভীর স্যার যে পাঠটুকু নিতেন, ওইখানে কি কন্ট্রাক্ট একটা কি শুরু হয়েছিল না? কন্ট্রাক্ট একটা শুরু করেছে, জাস্ট টাচ করলো আর কি। আমি তো ওই যে আজকে বলে দিয়েছি যে আজকে ক্লাসের পর যাতে আর ক্লাস না দেয়, কারণ ওনার ক্লাসগুলো বাড়াই দিতে হবে। আমার গুলো তো আমি কভার কভার করে ফেলেছি, আমি এখানে কম নিলেও চলবে। তো ওনার ক্লাসগুলো একটু বাড়াই দিলে আপনাদের গুলা কমপ্লিট করতে পারবো পরীক্ষার আগে। জন্য আজকে আইসিবি কে ফোন করে জানাই দিয়েছি। তো এই যে দুই চ্যাপ্টার আমরা পড়াশোনা করলাম, এখান থেকে কোশ্চেন আসলে কি আনসার করা যাবে? ওরকম পড়াশোনা হয়েছে না হয় নাই? জি স্যার, ইনশাল্লাহ স্যার স্যার। যাচ্ছে স্যার। ওকে। আর আপনারা যেটা করবেন, বাসায় একটু বেশি বেশি কোশ্চেন গুলা প্র্যাকটিস করেন। আপনাদের ম্যানুয়ালের পিছনে কত, 200 কোশ্চেন আছে নাকি? 200 কোশ্চেন আছে, প্রত্যেক চ্যাপ্টারের জন্য 50টা করে। আর এর বাইরে ইনফর্মাল একটা প্ল্যাটফর্ম আছে, যেটা হয়তো আইসিটি এরকম ইয়ে না, আপনারা জানেন কিনা জানি না। আমি দেখেছি বিভিন্ন জন এটা ইউজ করে। ওইটাতে যেটা সুবিধা হয়, পরীক্ষার আগে পার সাবজেক্ট 500 বা 1000 এরকম একটা পেমেন্ট ওরা নেয়। নিলে আপনি অনলাইনে 1 মাস, পরীক্ষার আগ পর্যন্ত এই 1 মাস আপনি কি করতে পারবেন, ওইখানে পরীক্ষা দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওইখানে এমসিকিউ গুলো আছে। আপনার তাহলে প্রিপারেশনটা আপনি ঝালাই করতে পারবেন, যে হ্যাঁ পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন যে আপনি পাস করতে পারবেন কিনা। ঠিক আছে? ওইটার জন্য আপনাদের এন্ড থেকে যে কোনো একজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে আমি ওই লিঙ্কটা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। ওইটার সাথে আমার কোনো ওই গ্রুপের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি গত 2 বছর ধরে দেখেছি যে অনেকে এটা ইউজ করে এবং পরীক্ষায় ওদের সুবিধা হয়েছে, বা ওরা কোশ্চেনটা অ্যাটলিস্ট ঝালাই করতে পারে, পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে পারে আর কি। অন্য যেহেতু অন্য জায়গায় এরকম কোশ্চেন পরীক্ষা দেওয়ার মতো ব্যবস্থা নাই, এই দুই একটা প্ল্যাটফর্মে দেখেছি ওরা করেছে অনলাইনে, ওগুলা থেকে আপনারা ট্রাই করতে পারেন আর কি। জি স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট। জি, আমাকে আমার নাম্বারটায় একটু যদি একটু টেক্সট নক করেন, নক করলে আমি ওই লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনারা আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এতে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা। আরেকটা হচ্ছে, আমার ফার্মে আমরা যেটা প্ল্যান করেছি, সেটা হলো প্রত্যেক মাসের সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে আমরা ফার্ম ওপেন রাখবো। যে কোনো ফার্মের
বা যে কোনো স্টুডেন্ট তার পড়াশোনা রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদের এখানে আসতে পারবে, আমরা তাদেরকে পড়াশোনার জন্য সাপোর্ট করব, হেল্প করব। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এটা সবার জন্য ওপেন থাকবে, যে কেউ আসতে পারবে, যে কোনো সাবজেক্টে পড়াশোনা নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে দেখা করতে পারবে। পড়াশোনা ছাড়া প্রফেশনাল যে কোনো প্রবলেম, আপনাদের তো এখানে সবাই তো হচ্ছে মনে হয় আপনার প্রি আর্টিকেল শিপে, রাইট? জি স্যার। এই ক্ষেত্রে যে কোনো ধরনের প্রফেশনাল অ্যাডভাইস লাগবে সেটার জন্য আসতে পারে। ঠিক আছে, এটা ওপেন থাকবে প্রত্যেক মাসের সেকেন্ড এন্ড ফোর্থ স্যাটারডে। হ্যাঁ, এক্সাম তো 8 তারিখ থেকে শুরু হবে নাকি? জি স্যার, 8 তারিখ থেকে শুরু হবে। তো রুটিন দিয়ে দিয়েছে স্যার। আমি দেখেছি, রুটিন দেখেছি। আমরা তো আরো আগে জানি, আমরা তো কমিটিতে আছি, তো আমরা আগে জানি কবে পরীক্ষা হবে, কবে জানা। তো যারা প্রি আর্টিকেলশিপে আছেন তারা তাদের গ্রাজুয়েশনের পাশাপাশি যেহেতু করছেন, তাদের ক্ষেত্রে যেটা বলবো যে চেষ্টা করবেন আপনাদের গ্রাজুয়েশনে থাকা অবস্থায় প্রি আর্টিকেলশিপে 2টা লেভেল যদি সি এর কাভার করে আসতে পারেন, তাহলে আপনার আর্টিকেলশিপ 1 বছর কমে যাবে, তাই না? 3 বছর জি জি জায়গায় স্যার। স্যার। তখন 2 বছর, তাহলে 1 বছর সময় কমে যাবে, আপনার লাইফ থেকে সেভ হয়ে যাবে। আরেকটা হচ্ছে তখন সিএ ফার্মে আসবেন, তখন ইনিশিয়ালি আপনি যে অ্যালাউন্সটা পেতেন 2টা লেভেল করে আসলে তখন সেক্ষেত্রে অ্যালাউন্সটাও ভালো পাওয়া যাবে এবং ফার্মেও কোয়ালিটি কাজ করার সুযোগ পাওয়া যাবে। বুঝতে পারছি? এবং বাকি থাকবে একটা লেভেল, দেখা যাবে যে ফার্মে আর্টিকেলশিপ করার আগেও একটা লেভেল শেষ হয়ে যাবে। তো অনেক আগে যাবেন যা, কারণ আপনি যতদিন স্টুডেন্ট আছেন গ্রাজুয়েশনে ততদিন আপনার হাতে অনেক সময়। ওই সময়টা যদি আপনি ইউটিলাইজ করেন তাহলে আপনার সিএ 2টা লেভেল কমপ্লিট হয়ে গেলে আপনি অনেক আগায় গেলেন। ঠিক আছে, তো এই জায়গাটায় এফোর্ট যাতে কেউ না কম দেন। পড়াশোনা রিলেটেড যে কোনো হেল্প লাগলে ওগুলো আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা হেল্প করবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার এফোর্টটা দিলে দেখবেন যে গ্রাজুয়েশনটা করে আসলেন, আসার পর আপনার এখানে কোর্স করতে বাকি সময় লাগলো না। 2 বছর আর্টিকেলশিপ এর মধ্যেই আপনার কোয়ালিফাই করে গেলেন, তাহলে অন্যদের তুলনায় আপনি 4-5 বছর আগে থাকবেন। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। জুবাইর ফাহিম কি আমাকে মিস কল দিয়েছেন নাকি? জি স্যার। Okay. স্যার লিঙ্কটা স্যার দিয়ে দিলে ভালো হয় স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, পেয়েছি। হ্যাঁ, এটা এখানে শেয়ার করার দরকার নেই, আপনারা আপনাদের মধ্যে শেয়ার করে নিন। এটা যেহেতু এটার সাথে আমার কোনো রিলেশন নাই, তো আমি চাই না যে এটা মার্কেটিং, এটা আমি যেহেতু দেখেছি আমার স্টুডেন্টরা এটা যে পরীক্ষা দিয়ে ওদের উপকার হয়েছে, আমি যা শেয়ার করেছি, আর যার যার মনে হবে যে ওইটা ইউজ করা দরকার তারা করবেন। ঠিক আছে, জি স্যার, অনলি গ্রুপে শেয়ার করবো স্যার। জি, থ্যাংক ইউ। আমরা মনে হয় আমাদের ক্লাস শুরু করতে পারি, তাই না? আজকে কিন্তু বেশিক্ষণ লাগবে না ক্লাসের,
তো আমাদের গত ক্লাসে মনে হয় আমরা 5 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে পয়েন্ট নাম্বার 6 থেকে করবো, যেখানে নোটিং এবং প্রটেস্ট। তো নোটিং আর প্রটেস্টের মধ্যে পার্থক্যটা কি মনে আছে স্যার? নোটিং মানে কি? নোটিং হচ্ছে যদি আমাদের কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি হয়, ডিজনার হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বলছে যে এটা স্যার একটা নোটিশ অফ ডিজনার দিতে হবে, রাইট? জি স্যার ওকে। তো নোটিশ অফ ডিজনার নর্মালি আমরা, যিনি হোল্ডার উনি সেটা নোটিশ ডিজনারটা দেন। আর এখানে বলছে যে নোটিংটা কখন? নোটিংটা হচ্ছে যদি আমরা এটা নোটারি পাবলিকের মাধ্যমে, কিসের মাধ্যমে? নোটারি পাবলিকের মাধ্যমে সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যে কি হয়েছে, ডিজনার হয়েছে, সেটা যদি অ্যাটাস্টেশন করায় দেই, তাহলে সেটাকে আমরা বলছি নোটিং। এই যে এখানে বলছে নোটিং ইজ নট কম্পালসারি ফর ইনল্যান্ড বিল। ইনল্যান্ড বিল মানে কি? যেই বিল অফ এক্সচেঞ্জটা মেকার এবং যেই ড্রই বা পেই তারা কি উইদিন স্যার দ্য কান্ট্রিতে আছে, রাইট? বাংলাদেশের মধ্যে আছে। জি স্যার সেম কান্ট্রির মধ্যে যদি আহ, এই আপনার বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু এবং পেমেন্ট সেম কান্ট্রিতে হয়, তাহলে সেটা হবে ইনল্যান্ড। আর যদি ভিন্ন দেশের মধ্যে হয়, একটা দেশ থেকে ইস্যু হলে একটা দেশে পেমেন্ট হবে, তাহলে সেটা কি হবে? ফরেন বিল, তাই না? সেটা হবে কি? ফরেন ফরেন বিল। এবং এই ফরেন বিলের ক্ষেত্রে বলেছে যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটাকে যদি ডিজনার হয়, তাহলে সেটাকে কি করতে হবে? প্রোটেস্ট করতে হবে প্রোটেস্ট করতে হবে, রাইট? তো প্রোটেস্ট করার তার একটা হচ্ছে কি ফর্মাল সার্টিফিকেট, একটা হচ্ছে কি আপনার বিলটা যে ডিজনার হয়েছে ওটার মধ্যে সিল দিয়ে আহ, ওরা লিখে দিল যে এটা বিলটা ডিজনার হয়েছে, রাইট? আরেকটা হচ্ছে ফর্মাল নোটারি পাবলিক তার নিজের প্যাডে কি করবে, একটা সার্টিফিকেট ইস্যু করবে যে এই বিলটা কি হয়েছে, ডিজনার হয়েছে। এবং ওই ফর্মাল সার্টিফিকেটের নিচে কি করা থাকবে, ওই বিলটা অ্যাটাচ করা থাকবে কপি, রাইট? জি স্যার এই ফর্মাল সার্টিফিকেট যদি হয় সেটা হচ্ছে প্রটেস্ট। আর নোটিংটা হচ্ছে ইন জেনারেল নোটারি পাবলিকের মাধ্যমে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটাকে কি করে দেওয়া, এটা যে ডিজনার হয়েছে সেটা তার দ্বারা এটা নোটিফাই করে নেওয়া, এটাকে বলছে নোটিং। আর প্রটেস্ট কখন বলছি? যেটাতে নোটারি পাবলিক কি করবে, ফর্মাল একটা সার্টিফিকেট অ্যাটাচ করবে স্যার ইস্যু করবে, সার্টিফিকেট ইস্যু করবে বাই দ্য নোটারি অ্যাটাস্টিং দ্য ডিজনার অফ দ্য বিল। তার মানে ওই যে আমি বললাম, সে আগে ওই যে বিলটা ডিজনার হয়েছে সেটার মধ্যে সিল দিয়ে এটা যে ডিজনার হয়েছে সেটা অ্যাটাস্টেড করবে, এবং একটা ফর্মাল সার্টিফিকেট দিয়ে তার নিচে কি করবে, ফর্মাল সার্টিফিকেটের সাথে ওই নোটিংটা কি করবে, অ্যাটাচ করবে। তো এই ফর্মাল সার্টিফিকেটটা হইলে বলবো প্রটেস্ট, আর যদি ফর্মাল সার্টিফিকেটটা ইস্যু না হয় তাহলে বলবো জাস্ট এটা নোটিং হয়েছে। কি হয়েছে? নোটিং স্যার নোটিং হয়েছে। আর এই প্রটেস্টটা আমরা বলছি যে ইনল্যান্ড বিলের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, কিসের ক্ষেত্রে ম্যান্ডেটরি? ফরেন বিলের ক্ষেত্রে ফরেন বিলের ক্ষেত্রে। এবং কি কারণে ফরেন বিলের ক্ষেত্রে ম্যান্ডেটরি সেটা কি আলাপ করেছিলাম গত ক্লাসে? স্যার যদি ডিজনার হয় স্যার হ্যাঁ হইলো, কিন্তু এইটার আসলে প্রেক্ষাপটটা কি, কি কারণে নোটিং করার প্রয়োজন হয়? যেমন লোকাল বিলের ক্ষেত্রে নোটিং করার প্রয়োজন হলো না, কিন্তু ফরেন বিলের ক্ষেত্রে কেন নোটিংটা করতে হবে? এটার পিছনে লজিকটা কি? তার কারণ স্যার এটা স্যার ইয়া ওইখানে স্যার লিগ্যালিটির জন্য স্যার স্যার অ্যাটাচমেন্ট নোটারি পাবলিক থেকে স্যার অ্যাটাচমেন্ট করা লাগে স্যার হ্যাঁ করা লাগে, কিন্তু কেন করতে হবে? মানে আমার বলার বিষয় হচ্ছে কি কারণে এটা আপনার এই প্রটেস্টটা করা লাগছে, সেটাই যে বলতে চাচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম। আইনি সহায়তা দেবে, মানে আমি ক্লেম করলে যদি ওরা অস্বীকার করে তো? না, অস্বীকার তো ইনল্যান্ড বিলের ক্ষেত্রে তো অস্বীকার করতে পারে, তাই না? না, ওইটা মানে অ্যাপ্রুভ, বাইরে ওটা গ্র্যান্টেড হবে, হ্যাঁ, এটার এর বাইরে ওটা কারণটা হলো, গ্র্যান্টেড। এটার ব্যাকগ্রাউন্ডটা হলো এরকম। সে মনে করেন বাংলাদেশ থেকে একটা সিঙ্গাপুর থেকে একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু হয়েছে, যেটার পেমেন্ট হবে কোথায়, বাংলাদেশে। ওকে। তো বাংলাদেশে যে ড্রয়ি সে পেমেন্টটা করে নাই, তাহলে আমার কি বিল অফ এক্সচেঞ্জটা কি ডিজনার হয়েছে না স্যার? জি স্যার ডিজনার ফর হোয়াট, অ্যাকসেপ্টেন্স অর পেমেন্ট?
তো দুইটাই অ্যাকসেপ্টেন্স। হইতে পারে। জি স্যার। আমি আমি বলছি পেমেন্ট করে নাই, তাহলে পেমেন্ট না করে তার মানে অ্যাকসেপ্টেন্স করার পরেও তো পেমেন্ট নাও করতে পারে, রাইট? জি স্যার। আর যদি অ্যাকসেপ্টেন্স না দেয় তাহলে তো পেমেন্টের প্রশ্নই আসে না, তাই তো? তো যদি ডিজাইনার হয়, এখন মনে করেন সিঙ্গাপুরে আপনি বাংলাদেশ থেকে বলছেন, সিঙ্গাপুরের যেই আহ, প্রতিষ্ঠান আপনাকে বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করেছে, ড্রয়ার যে, তাকে আপনি জানিয়েছেন যে এটা কি বিলটা ডিজাইনার হয়েছে, কিন্তু তার পক্ষে কি এটা ভেরিফাই করা সিঙ্গাপুর থেকে সহজ যে আসলে এটা ডিজাইনার হয়েছে কিনা, বা আপনি যেটা বলছেন এটা সঠিক কিনা যাচাই করা সম্ভব? তখন তারা কি করবে, তার পক্ষে তো আর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে তার প্রতিনিধি পাঠায় বা সে নিজে এসে এটা ফিজিক্যালি যাচাই করে আসলে অবস্থাটা কি, এটা আসলে কি ডিজাইনার হয়েছে কিনা, এটা ভেরিফিকেশন করাটা সহজ না কঠিন? কঠিন স্যার। কঠিন। তাহলে সেই ক্ষেত্রে তারা তো এটাকে সহজে সমাধান করতে গেলে তাহলে এটাকে তাকে ওরকম অথেন্টিক সোর্স থেকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটা আসলে কি হয়েছে, ডিজাইনার হয়েছে। তো এই ল গ্রাউন্ড ইন্টারন্যাশনালি যেটা হয়, এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যদি কোনো বিল অফ এক্সচেঞ্জ কি হয়, এটা আমার ডিজাইনার হয়, তাহলে সেক্ষেত্রে ফরেন বিলের ক্ষেত্রে যদি প্রটেস্ট থাকে, তার মানে নোটারি পাবলিকের কাছ থেকে যদি ফর্মাল সার্টিফিকেট থাকে, তাহলে সিঙ্গাপুরে এই সার্টিফিকেটটা যদি আপনি পে হিসেবে তার কাছে ওই সার্টিফিকেটটা পাঠান, নোটারি পাবলিক থেকে যে প্রটেস্ট সার্টিফিকেট দিয়েছে সেটা সিঙ্গাপুরে পাঠাইলেন, সিঙ্গাপুরের ড্রয়ার ওই সার্টিফিকেটটা দেখার পর তার কি আলাদা করে আর ভেরিফাই করা লাগবে? না লাগবে স্যার। না। কারণ ওই ফর্মাল সার্টিফিকেটটা সারা পৃথিবীতে সকল কোর্টে এটা অ্যাকসেপ্টেবল। কি বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে তাহলে এটা যে আসলে ডিজাইনার হয়েছে সেটা ভেরিফাই করার জন্য, যেহেতু এটা ভিন্ন দুইটা কান্ট্রিতে, একই কান্ট্রিতে হলে তো আমি লোক পাঠাই এটা ভেরিফাই করে নিয়ে আসতে পারতেছি, তাই না? ইজি। কিন্তু অন্য দেশ থেকে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে ফ্লাইটে আসলো, আবার ফ্লাইটে গেল, তো এটা তার জন্য কি হবে, ফিজিবল হয় না। তো সেই জন্য সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে বলছে যে হ্যাঁ, তাহলে এটা কিভাবে এটার উপর রিলাই করা যায়? রিলাই হচ্ছে যদি কোনো ফর্মাল সার্টিফিকেট নোটারি পাবলিক থেকে নেওয়া হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে অ্যাকসেপ্ট করে, তো সেক্ষেত্রে ওই ফর্মাল সার্টিফিকেট মানে প্রোটেস্ট, ওই প্রোটেস্টের কপিটা যদি শেয়ার করা হয়, তখন সে কনফার্ম হবে যে না আসলে এটা ডিজাইনার হয়েছে, তাহলে সে কি করবে, তখন ওইটার পেমেন্টের ব্যবস্থা নিবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আর কোন ভদ্রলোক আমার এই স্ক্রিনটাকে এরকম কালারফুল করে দিচ্ছেন রেড কালার দিয়ে? আচ্ছা, তাহলে আমরা বললাম যে যদি এটা ডিজাইনার হয় তাহলে আমি কি করব, নোটিং করব, প্রটেস্ট করব, রাইট? কিন্তু এখন এটা দেখেন কি শব্দ বলেছে, বলেছে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি। তাহলে এখানে কি কোথাও আপনার বলেছে যে ডিজাইনার হয়েছে? বলে নাই। বলছে প্রটেস্ট, কিসের জন্য প্রটেস্ট? বেটার সিকিউরিটি। মানে আপনার আগে থেকে আপনি সতর্ক হচ্ছেন যে ডিজাইনার যাতে না হয়। কি বুঝতে পারছি স্যার? তাহলে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি এটা কখন লাগবে? এটা হচ্ছে যদি এমন হয় যে আপনার একটা বিল অফ এক্সচেঞ্জ আছে, যেটার পেমেন্ট আপনি পাবেন, মানে আপনি পেই, দেখলেন যে আপনাকে যিনি ড্রয়ার এবং ড্রয়ি যিনি যিনি পেমেন্ট করবেন, আপনি পত্রিকায় দেখলেন যে সে ইনসলভেন্ট হয়ে গেছে, সে কি হয়ে গেছে, অথবা তার এগেনস্টে এই ইনসলভেন্সির জন্য কি হয়েছে, কোর্টে একটা মামলা হয়েছে, তাহলে আপনি কি ধরে নিবেন যে 2 মাস পরে যে আপনার বিল অফ এক্সচেঞ্জটা ম্যাচিউরড হবে, সেই ম্যাচিউরড ডেটে আপনি পেমেন্টটা পাবেন, এটা কি সিউরিটি তখন আছে না এটা সমস্যা দেখা যাচ্ছে এখনই? কথা কি বুঝতে পেরেছেন স্যার, না বোঝেন নাই? আপনার বিল অফ এক্সচেঞ্জটার মধ্যে একটা ডেট থাকে না, কোন ডেটে এটা ম্যাচিউর হবে, কোন সময় এটা পেমেন্ট হবে, ম্যাচিউর ডেটের পরে গিয়ে ওইটা পেমেন্ট হবে, রাইট? জি স্যার। ওইটা ডেট মনে করেন আজকে কোন মাস, আজকে হচ্ছে নভেম্বরের 11 তারিখ, ওইটা ডেট যদি ডিসেম্বর 31 তারিখ থাকে, তাহলে আজকে কি আপনি ওইটার জন্য পেমেন্টের জন্য গেলে আপনাকে পেমেন্টটা দিবে? নো স্যার। দিবে না। ওকে, তো আপনি আজ এটা ম্যাচিউর হবে ডিসেম্বর 31 তারিখ, তার মানে তারপর আপনি পেমেন্টটা পাবেন, তাহলে ওই সময়ও আসে না, ডিজনারেরও প্রশ্ন আসে না, রাইট? জি স্যার। কিন্তু যদি আপনি দেখেন যে আজকে 11 তারিখ, পত্রিকা খুলে দেখলেন অথবা টিভিতে দেখলেন যে যিনি আপনার ড্রয়ি যে আপনাকে পেমেন্টটা করবে, সে কি হয়েছে,
তার এগেনস্টে দেউলিয়ার জন্য, ইনসলভেন্সির জন্য, ব্যাংক্রাপসির জন্য কি হয়েছে, একটা কোর্টে মামলা হয়েছে, বা সে নিজেই কোর্টে অ্যাপ্লিকেশন করেছে তাকে যাতে দেউলিয়া ঘোষণা করা হয়। তাহলে আপনি যখন সে দেউলিয়া ঘোষণা করার জন্য নিজেকে কোর্টে অ্যাপ্লাই করছে, তাহলে কি আপনি অপেক্ষা করবেন যে 31 তারিখ পার হবে কখন আর এই টাকাটা পাবেন কখন? কারণ আপনি তো এখনই বুঝতেছেন যে আসলে এই টাকা আর পাওয়ার কি নাই, পসিবিলিটি নাই। তাহলে তখন আপনি কি করবেন? তখন আপনি যা বলবেন যে আপনার ড্রয়ারকে, ভাই আমার, তোমার যে ড্রয়ার, এই যে ড্রয়কে দিয়েছো, সে এই সমস্যা, এখন আমি এটার বেটার সিকিউরিটি চাই। তো এই বেটার সিকিউরিটি চাই যা বললে তো সে দিবে না, তাহলে তার কাছে তো প্রমাণ থাকতে হবে যে আপনার ওই তার ড্রয় যে তার অবস্থা খারাপ, এটা একটা প্রমাণ লাগবে না, যে কি কারণে আপনি বেটার সিকিউরিটি যাচ্ছেন। এখন মনে করেন কোনো একজন ব্যক্তি ছিল, দেখা গেল যে ওই ব্যক্তি মারা গেলেন, তাহলে ড্রয় যদি মারা যায়, তাহলে আপনার সিকিউরিটিটা কি আছে না নাই? নাই স্যার। নাই। তাহলে আপনি দ্রুত কি কাকে জানাবেন? অথবা সে দেখলেন যে সে কোমায় চলে গেছে, অথবা সে ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, তখন আপনি কি করেন? তার বিজনেস বন্ধ হয়ে গেছে, তখন আপনি দ্রুত ড্রয়ার কাছে যাবেন, যে আপনাকে বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছে, তার কাছে যাবেন যে ভাই তুমি যাকে ড্র হিসেবে দিয়েছো তার তো এই অবস্থা, তার তো আমার এই পেমেন্ট করার মতো সামনে অবস্থা নাই, তাহলে আমি আমার এই তোমার এই বিল অফ এক্সচেঞ্জের উপর কি রাখতে পারছি না, আস্থা রাখতে পারছি না, আমাকে এটার জন্য একটা বেটার সিকিউরিটি দাও। কারণ বেটার সিকিউরিটি তার কাছে চাইলে সে তখন কি করবে? এটার এগেনস্টে আপনাকে কোনো সিকিউরিটি দিবে, অথবা অন্য আরেকজন ড্রয়কে দিবে, অথবা সে এটার এগেনস্টে কোনো গ্যারান্টি দিবে, রাইট? কিছু একটা ব্যবস্থা সে করবে। কিন্তু আপনি গেলেই কি সে মেনে নিবে যে তার ড্রই পেমেন্ট করার জন্য ওই রকম অবস্থায় নাই, সে ইনসলভেন্ট হয়ে গেছে, এটা গেলে বললেই কি সে এটা মেনে নিবে? মেনে নিবে না। তাহলে ডিজনার হলে যেরকম সে, আপনি তাকে জানাইলে এটা প্রুফ করার জন্য আপনি প্রটেস্ট করেছেন, এখানে হচ্ছে যে বেটার সিকিউরিটি কি, ওই যে যে ড্রই সে যে ইনস্টলমেন্ট হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আপনি ইন অ্যাডভান্স আপনার পেমেন্টটা যে বিপদে পড়তেছে, সেটার জন্য আপনি কি করবেন? একটা প্রটেস্ট লেটার ইস্যু নিবেন কার কাছ থেকে? ওই নোটারি পাবলিক থেকে। সে তখন সেখানে লিখবে যে কি কারণে এই বেটার সিকিউরিটির জন্য প্রটেস্ট লেটারটা হচ্ছে। প্রটেস্ট লেটারটা হচ্ছে মিস্টার এক্স ড্রই ছিল, যার এই অবস্থা, সে ইনসলভেন্টের জন্য অ্যাপ্লাই করেছে অথবা ইনসলভেন্ট হয়ে গেছে, এখন আমার এই বিল অফ এক্সচেঞ্জটা পেমেন্টটা জন্য হুমকি আছে, এটা আমি এটা বেটার সিকিউরিটি চাই, এই কারণে আমি এটার প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি করছি, কারণগুলো উল্লেখ করে তখন ওই নোটারি পাবলিক থেকে একটা সার্টিফিকেট নেয়, এই সার্টিফিকেটটা নিয়ে কাকে দিবে? ড্রয়ারকে দিবে। তখন ড্রয়ার তার এটার এগেনস্টে পেমেন্টের ব্যবস্থা করবে, অথবা এটার জন্য অন্য সিকিউরিটি ব্যবস্থা করবে, অথবা অন্য কোনো ড্রয়ের সাথে অ্যারেঞ্জমেন্ট করবে। কি বুঝতে পারছি স্যার? স্যার এটা যদি স্যার তাহলে ফরেন ইয়ার ক্ষেত্রে হয়, ফরেন বিলের ক্ষেত্রে হয়। ওরে বাবা, এটা তো ফরেন বিল, আর এই প্রটেস্ট তো ফরেন বিলের ক্ষেত্রেই হয়। প্রটেস্ট কার ক্ষেত্রে হয়? কম ম্যান্ডেটরি। এটা ফরেন স্যার। তো এই যে কোশ্চেনটা করলেন, এটা কি বুঝে করলেন না না বুঝে করলেন? না স্যার, আমার আরেকটা কোশ্চেন আছে স্যার, এটা স্যার উপরে স্যার। বলছে যে প্রটেস্টটা হচ্ছে ফরেন বিলের ক্ষেত্রে ম্যান্ডেটরি, ইনল্যান্ড বিলের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন যে স্যার তাইলে যদি এটা ফরেন বিল হয় তাহলে কি হবে, আমি তো ফরেন বিলের ক্ষেত্রেই কথা বলছি, কারণ এটার ক্ষেত্রেই তো ম্যান্ডেটরি। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, যদি স্যার এলসি করে স্যার এই ফরেন বিলের ক্ষেত্রে স্যার, তাহলে স্যার ব্যাংক টু ব্যাংক, স্যার ব্যাংক যদি স্যার ড্রই হয়, তাহলে স্যার, স্যার অপর দেশের ব্যাংক যদি স্যার ড্রই হয়, তাহলে স্যার এটা তো স্যার ব্যাংকের সাথে ডিল হবে স্যার, এই দেশের মানে সিঙ্গাপুর তো বাংলাদেশ হলে স্যার সিঙ্গাপুরের ব্যাংকের সাথে তো স্যার বাংলাদেশের ব্যাংকে ডিল হবে স্যার, ড্রয় যদি স্যার না পে করে তবে ডিজানার হয়। এখন আপনারা বলছি বিল অফ এক্সচেঞ্জ নিয়ে, আপনি বলতেছেন এলসি, দুইটা কি এক কথা? মানে স্যার আমি স্যার এটা জানতে চাচ্ছিলাম স্যার, মানে এটা স্যার আমরা এলসি। বলছি বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করে কে? ব্যাংক করে? এলসি কে ইস্যু করে? এলসি ইস্যু করে স্যার ইম্পোর্টার। এলসি ইম্পোর্টার ইস্যু করে। এলসি করার জন্য ব্যাংকে যায়, গেলে এলসিটা ইস্যু করে ব্যাংক। কে করে? ব্যাংক করে ব্যাংক স্যার। করে অন্য একটা ব্যাংকের সাথে, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশনটা হচ্ছে, জাস্ট এখানে দুইটা পার্টি সেখানে ইনভলভ হচ্ছে।
তাহলে ট্রানজাকশনটা আসলে এলসিটার টোটাল রেসপন্সিবিলিটি কার? ব্যাংক টু ব্যাংকের। তাহলে এখানে আমি বিল অফ এক্সচেঞ্জ যখন ইস্যু করছি, আমি বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করছি আর বলে দিচ্ছি যে অমুক ব্যাংক পেমেন্টটা করবে, আর এক ব্যাংক আরেক ব্যাংকে এলসি ইস্যু করছে, তাহলে এটা কি সেম কথা হলো স্যার? এলসি আর বিল অফ এক্সচেঞ্জ তো সেম কথা না স্যার, মিস্টার জুবায়ের? জি স্যার। জি, থ্যাংক ইউ। এখন বলছে যে কন্টেস্ট যে সার্টিফিকেটটা দিবে, প্রটেস্ট লেটার যে একটা সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটের মধ্যে কি কি কন্টেন্ট থাকতে হবে, কি কি উল্লেখ থাকতে হবে? এই যে দেখেন কি বলছে, আইদার দ্য ইনস্ট্রুমেন্ট ইটসেলফ, মানে যেই বিল অফ এক্সচেঞ্জটা সেইটা, অথবা আলাদা একটা কাগজে কি করবে, ওই ইনস্ট্রুমেন্টটার সাথে সেটার উপর প্রিন্ট করে অথবা লিখে ওইখানে বলে দিবে যে কি এটা ডিজনার হয়েছে। তাহলে দেখেন এই ওই যে ইনস্ট্রুমেন্টটা বিল অফ এক্সচেঞ্জ, ওই এটার উপর সিল দিয়ে যদি আপনার কি করে নোটারি ওখানে লিখে দেয়, তাহলে এটা কিসে হইতে পারে? ওই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা সেটার উপরও লিখে দিতে পারে, অথবা আলাদা একটা পেজ অ্যাটাচ করেও করতে পারে। দেন বলছে দ্য নেম অফ দ্য পারসন ফর হুম, এই যে প্রটেস্টটা কার পক্ষ হয়ে করতেছে? যিনি পেই, যে টাকাটা পাবে তার পক্ষ হয়ে প্রটেস্টটা করছে না স্যার? এই প্রটেস্টার জন্য কে যাচ্ছে নোটারি পাবলিকের কাছে? যে টাকা পায় নাই সেই তো, নাকি? জি স্যার। এটা বুঝতে এত কঠিন হচ্ছে, সবাই এত কষ্টের মধ্যে আছে। আমার কাছে একটা বিল অফ এক্সচেঞ্জ ছিল, আমি গেছি ব্যাংকের কাছে, ভাই আমার টাকাটা দাও, তুমি ড্রয়ি। সে বলে যে পেমেন্ট দিব না, তাহলে টাকা কে পায় না? আমি পাই নাই না আরেকজন পাই নাই? স্যার আমি পাই নাই। আমি কে? আমি হোল্ডার। আমি কে? হোল্ডার। অথবা পেই, রাইট? হোল্ডার আর পেই একই কথা। তাহলে আমি টাকাটা পাই নাই, তাহলে প্রটেস্টটা যে করছে, তাহলে এই প্রটেস্টটা কার পক্ষ হয়ে করা হচ্ছে? আমার পক্ষ হয়ে, হোল্ডারের পক্ষ হয়ে, রাইট? কে করে দিচ্ছে এটা? নোটারি পাবলিক করে দিচ্ছে। নোটারি পাবলিক তাহলে লিখবে যে এটা কার পক্ষে এই প্রটেস্টটা করা হচ্ছে, এটা হচ্ছে হোল্ডারের পক্ষে লেখা থাকবে যে মিস্টার এক্স এর পক্ষে এটা প্রটেস্ট করা হচ্ছে। কার এগেইনস্টে করা হচ্ছে? যে পেমেন্টটা করে নাই, যে পেমেন্টটা করে নাই। তারপরে বলছে যে আপনার এই এটা কেন, এই যে পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স অর বেটার সিকিউরিটি, তিনটা কারণে হইতে পারে। যেমন আপনাকে অ্যাকসেপ্টেন্স দেয় নাই, আপনি বিল অফ এক্সচেঞ্জটা সাবমিট করেছেন, সে কি করেন? অ্যাকসেপ্টেন্স দেয় নাই, তাহলে অ্যাকসেপ্টেন্সের কারণ, নন অ্যাকসেপ্টেন্সের কারণ হইতে পারে। আবার পেমেন্ট দেয় নাই, তাহলে পেমেন্টের কারণ হইতে পারে। আর এটা হচ্ছে বেটার সিকিউরিটির কারণে। এই তিনটা কারণে কি হইতে পারে? আপনি উল্লেখ করবেন যে কোন কারণে আপনি এই প্রটেস্টটা করছেন, ডিমান্ডটা কেন করছেন। করছেন এই কারণে, হয় আপনাকে পেমেন্টটা সে করে নাই, অথবা সে অ্যাকসেপ্টেন্স দেয় নাই, অথবা আপনি বুঝতেছেন যে এটার বেটার সিকিউরিটি দরকার, রাইট? সেই কারণটা সেখানে উল্লেখ করবেন। when the note on bill has been dishonored the place, এখন বলতে হবে যে কখন কোথায় এটা ডিজঅনার হয়েছে। যেহেতু বাংলাদেশে পেমেন্ট করার কথা, তাহলে বাংলাদেশে প্লেস হবে বাংলাদেশ, ঢাকা, আর কয়টার সময় এটা ডিজঅনার করছে সেই টাইমটা উল্লেখ করা থাকতে হবে। প্লেস এন্ড টাইম সেখানে উল্লেখ থাকতে হবে। আর when better security has been refused the place and time of refusal, এটা যে আপনার ওই বেটার সিকিউরিটির জন্য যখন আপনি তাকে চাইলেন, সে যখন এটাকে রিফিউজ করলো, তখন আপনাকে সেটা কি করতে হবে? সে প্লেস এবং টাইমটা উল্লেখ করে দিতে হবে, কখন এটা রিফিউজ করলো, আর ওইটার ক্ষেত্রে হচ্ছে ডিসঅনার কখন করলো। এখন ওইটার মধ্যে উল্লেখ থাকতে হবে যে নোটারি পাবলিক থেকে যে আপনি প্রটেস্ট করাইছেন, তো ওইটা প্রটেস্ট করার জন্য কি এটা ফ্রি করে দিয়েছে, না এটার জন্য কোনো একটা সার্ভিস ফি আছে? স্যার, নোটারি পাবলিক যে আপনার এটা প্রটেস্ট করে দিবে, ওই কাজটা করবে, কি এটার আগে আছে কি কি আছে সে কি কোনো পেমেন্ট নিবে না, নাকি একদম ফ্রি, ফি সাবিলিল্লাহ? তো নিবে। সেটা বলছে যে ওই প্রটেস্টের মধ্যে এটার জন্য কত টাকা নোটারি পাবলিকের জন্য ফি দেওয়া হয়েছে সেটা ওখানে উল্লেখ থাকতে হবে। কারণ যখন আপনার এই পেমেন্টটা আপনি আদায় করবেন, তখন এই যে পেমেন্ট আদায় করার জন্য যা যা খরচ হয়েছে, এই নোটারি পাবলিকের খরচ সহ, সেগুলো সহ আপনি ক্লেম করবেন, তার কাছ থেকে সেটা আদায় করবেন। এই জন্য ওই অ্যামাউন্ট ওখানে উল্লেখ থাকা লাগবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তারপর হচ্ছে যে এই যে নন অ্যাকসেপ্টেন্স বা নন পেমেন্টের জন্য যে এখন
এগুলা হইলো উপর অংশ ডিজনার হইলো। এখন যদি হয় যে এমন হয় যে না ডিজনার হয়েছে, হওয়ার পরে আরেকজন কি করছে অ্যাকসেপ্টেন্স ফর অনার দিতে পারে না স্যার? ডিজনার হওয়ার পরে আমরা জি পড়েছিলাম না অ্যাকসেপ্টেন্স ফর অনার। তাহলে কোনো একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট যদি ডিজনার হয়, সেটাকে এই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের পার্টি না কিন্তু বাইরের কেউ এটাকে যদি অ্যাকসেপ্টেন্স দেয় বা অনার করে পেমেন্টের জন্য অথবা অ্যাকসেপ্টেন্সের জন্য, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাকসেপ্টেন্স ফর অনার অথবা পেমেন্ট ফর অনার বলবো। তবে সেক্ষেত্রে কি করতে হবে? যিনি পেই বা হোল্ডার তার কি লাগবে? কনসেন্ট লাগবে যে সে যেই নতুন ব্যক্তি এটার অ্যাকসেপ্টেন্স দিতে যাচ্ছে বা পেমেন্টটা করতে যাচ্ছে, তাকে তার এইটা সে কি এগ্রি করে কিনা। তাহলে অ্যাকসেপ্টেন্স ফর অনার বা পেমেন্ট ফর অনার সেইখানে যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে বাই হুম দ্য পারসন অফ ফর্ম দ্য ম্যানার অফ দ্য অ্যাকসেপ্টেন্স এন্ড পেমেন্ট ওয়াজ অফার্ড এন্ড এফেক্টেড। তাহলে এই যে ডিজনার হওয়ার পরে যদি এখানে কে অ্যাকসেপ্টেন্স ফর অনার করছে, কাকে করছে, ওই জিনিসগুলো এখানে নাম সহ উল্লেখ করতে হবে। আচ্ছা, এই যে সার্টিফিকেটটা সে ইস্যু করবে নোটারি পাবলিক, সে তখন কি করবে? এই সার্টিফিকেটটা ইস্যু করে তার যেই ফর্মাল রেজিস্টার আছে আইনগতভাবে মেনটেন করতে হয়, সেটার মধ্যে সে রেকর্ড মেনটেন করবে। এবং সেটা কি করবে সে? ক্লার্ক অর হোয়ার অথরাইজড বাই এগ্রিমেন্ট অর ইউজেস বাই রেজিস্টার্ড লেটার। কারণ সে এই নোটারি পাবলিক কি করবে? এই যে চিঠিটা সেটা কি করবে? নোটারি পাবলিক রেজিস্টার ডাকে এটা পাঠায় দিবে। নোটিশ অফ প্রটেস্ট, এই যে প্রটেস্ট লেটারটা আপনি পাইলেন কার কাছ থেকে? নোটারি পাবলিকের কাছ থেকে। এখন এটা আপনি নিলেন সার্টিফিকেট, নেওয়ার পর নিজের কাছে রেখে দিলে হবে নাকি আপনি এটার যে ড্রই বা ড্রয়ার পার্টি যার এগেইনস্টে আপনি ক্লেম করবেন তাকে ওই প্রটেস্ট লেটারটা পৌঁছাইতে হবে না, জানাইতে হবে না তাকে? জি স্যার। এটাই বলছে যে তাকে নোটিশ দিয়ে জানাবেন যে হ্যাঁ এটার এগেইনস্টে প্রটেস্ট করা হয়েছে, এটার কপি হচ্ছে এটা, এই আমি পাঠাইলাম, ঠিক আছে? আর অ্যাকসেপ্টেন্স ফর অনার এটা তো আমরা জানি, তাই না স্যার? এটা আগে আলোচনা হয়েছিল, এখানে বলেছি যে দেখেন কনসেন্ট অফ দ্য হোল্ডার বাই রাইটিং অন দ্য বিল। তাহলে যদি অ্যাকসেপ্টেন্স ফর অনার কে? সেই ব্যক্তি যে ব্যক্তি এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কোনো পার্টি ছিলেন না, কিন্তু সে এইখানকার কোনো পার্টির রিকোয়েস্টে ড্রয়ার বা ড্রয়ের রিকোয়েস্টে সে কি করলো? আপনার এই বিল অফ এক্সচেঞ্জ সরি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা সে অ্যাকসেপ্টেন্স দিল, সেটাকে বলবে অ্যাকসেপ্টেন্স ফর অনার। আর যে দিচ্ছে তাকে বলবো আমরা অ্যাকসেপ্টর ফর অনার। সে যেই কাজটা করছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ফর অনার, আর যে কাজটা করতেছে তাকে বলবো অ্যাকসেপ্টর ফর অনার। এইখানে তবে সেই ক্ষেত্রে যিনি হোল্ডার তার সম্মতি লাগবে, সম্মতি ছাড়া কাউকে অ্যাকসেপ্টেড ফর অনার করা যাবে না। স্যার উনি কি ড্রই হয় স্যার? এটা কি আমরা স্যার একেবারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের প্রথম ক্লাসে আলোচনা করি নাই স্যার? যে ভদ্রলোক কোশ্চেনটা করেছেন, তার মানে সেই ক্লাসগুলো আপনি ঠিকমতো ছিলেন না। সেখানে আমরা আলোচনা করেছি একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্টি কে কে হয়, প্রভিজনারি নোটে কয়জন হয়, জ্যাকে কয়জন হয়, বিল অফ এক্সচেঞ্জে কয়জন হয়, তারপর সেখানে সোনালী ব্যাংক, পরবর্তীতে ওইটাতে আবার ডাচ বাংলা ব্যাংক, এরকম এগুলো এক্সাম্পল দিয়ে স্যার তাহলে কেন পড়াইলাম আগের ক্লাসগুলোতে স্যার? স্যার এগুলো স্যার পরে মানে স্যার ক্লাস করেছি স্যার, কিন্তু স্যার অ্যাকসেপ্টেন্স ফর অনার স্যার এটা স্যার মনে করেন সবার অনুমতি ক্রমে স্যার, ড্রয়ার এবং ড্রয়ের অনুমতি ক্রমে স্যার। তাহলে উনি কি স্যার টাকা আচ্ছা পেমেন্টের জন্য? জুবাইর আপনি একটু থামেন, আপনি একটু থামেন। অন্য যারা আছেন বলেন তো স্যার, এই অ্যাকসেপ্টেন্স ফর অনারের এক্সাম্পল দিয়ে আমরা আগে কখনোই কি এটা পড়াশোনা করাই নাই? জি অন্যরা স্যার বলেন তো। করেছেন। এই যে আমার জুবাইর স্যার যে বলতেছেন, উনি যে ক্লাসে ঠিকমতো থাকেন না এটা বোঝা যাচ্ছে না স্যার? সেখানে আমরা বলেছিলাম যে বিএসআরএম এর কাছ থেকে আমি রড কিনেছি, তাকে আমি একটা বিল অফ এক্সচেঞ্জ দিয়েছি, সে ওইখানে বলছে যে সোনালী ব্যাংক এটার পেমেন্ট করে, সোনালী ব্যাংক হচ্ছে ড্রই, আমি হইলাম কি ড্রয়ার, আর বিএসআরএম হচ্ছে পেই। এখন সোনালী ব্যাংক পেমেন্ট করে নাই, তখন বিএসআরএম যখন আমাকে জানাইলো তখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি ডাচ বাংলা ব্যাংক থেকে ম্যানেজ করছি, ডাচ বাংলা ব্যাংকে যা রিকোয়েস্ট করলাম, ডাচ বাংলা ব্যাংক এগ্রি হইলো। এখন বিএসআরএম যদি বলে যে হ্যাঁ
রাজবাংলা ব্যাংক যদি এটার অ্যাকসেপ্টেন্স দেয় আমার কোনো আপত্তি নাই, তাহলে রাজবাংলা ব্যাংক এখানে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারবে। এগুলো বলি নাই স্যার। জি স্যার, জি স্যার। তাহলে জুবাইর স্যার কি বলতেছে এগুলা? সারা ক্লাস 10 দিন পড়ানোর পরে উনি হঠাৎ করে কি কি নতুন করে একটা বোম মারতেছে। আর না স্যার, উনিও তো এটা এক প্রকার ড্রয়। সেটা তো আনসার তো আপনার কাছে আছে, এটা বলা আছে, এই জন্য আপনি নতুন করে বলছেন, সেজন্য আমি বললাম যে আপনি তার মানে সঠিক জায়গায় নাই। আনসার কি হবে সেটা আপনি জানেন। আপনি এমন ভাবে কোশ্চেন করছেন যে এটা নিয়ে আগে কখনো কি হয় নাই, আলোচনা হয় নাই, বা আপনি এটা বুঝাই নাই, এরকম মনে হচ্ছে আপনার কথা থেকে। যে আপনি এই এখানে যেরকম বলেছিলাম যে এই একটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্টে অ্যাকসেপ্টর ফর অনার যিনি, উনি হচ্ছেন এটার জন্য একটা আগন্তুকের মতো হবে, স্ট্রেঞ্জার হবে, যে এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের কোনো পার্টি না। তো আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমাদের ক্লাসে একজন স্ট্রেঞ্জার, আগন্তুক, আপনি এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নাই। তাহলে আপনি আমাদের জন্য কি হচ্ছেন, এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের বাইরের লোক। কন্ডিশনস অফ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স ফর অনার। ভ্যালিড অ্যাকসেপ্টেন্স ফর অনারের কন্ডিশন কি? একটা হলো আগে তো এটা ডিজঅনার হইতে হবে, রাইট? ডিজঅনার হলে এটা নোটিশ হইতে হবে, নোটিশ হইলো, দেন গিয়ে তারপর আপনি কি হবে, তাহলে এখানে নন অ্যাকসেপ্টেন্সের কারণে হইতে পারে, নন পেমেন্টের কারণ, তারপরে আপনার বেটার সিকিউরিটির কারণে হইতে পারে। এই দুইটার কারণে যেহেতু বলছি যে আপনার অ্যাকসেপ্টেন্স ফর অনার, তার মানে অ্যাকসেপ্টেন্স পর্যন্তই আছে, পেমেন্টের মধ্যে নাই, তাহলে অ্যাকসেপ্টেন্সেই আটকে গেছে। তাহলে যদি নন অ্যাকসেপ্টেন্স হয় অথবা বেটার সিকিউরিটির অভাব হয়, তাহলে সেক্ষেত্রে যদি নোটিং বা প্রটেস্ট করে, তাহলে তারপর গিয়ে সেটার জন্য কি করা যাবে, একজন সেটার সাথে একজন অ্যাকসেপ্টর ফর অনার হিসেবে কাউকে অ্যাড করা যাবে, সাবজেক্ট টু ওই হোল্ডারের কাছ থেকে পারমিশন নিয়ে, যে হোল্ডার ওই যাকে আপনি অ্যাকসেপ্টর হিসেবে অনার অ্যাকসেপ্টর ফর অনার হিসেবে নিয়ে আসতে যাচ্ছেন, তাকে সে এটাকে কি করে কিনা, এগ্রি করে কিনা। এগুলো এই যে উপর 3 লাইনে যা আছে সেগুলো এখানে আরো ডিটেলস করে বলছে, ঘটনা সব একই। এই দেখেন, দ্য অ্যাকসেপ্টেন্স ফর অনার, দ্য অ্যাকসেপ্টেন্স ফর অনার মাস্ট বি দ্য অনার অফ এনি পার্টি লায়েবল অন দ্য বিল। তার মানে বিলের মধ্যে যিনি পেমেন্ট করার জন্য লায়েবল, এরকম কারো সম্মানার্থে নতুন কোনো ব্যক্তি যিনি এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের পার্টি না, তিনি সেটা কি করবেন, অ্যাকসেপ্টেন্স দিবেন। তাহলে ডাচ বাংলা ব্যাংক কি কোনোভাবে বিল অফ এক্সচেঞ্জ নতুন, মানে শুরুতে যেটা ইস্যু হয়েছিল সেটার সাথে কোনো ইনভলভমেন্ট তার ছিল? ছিল না। তাহলে সেটা একদম এটার জন্য নতুন পার্টি হিসেবে থাকবে, এবং ওই এখানে যে ড্রয়ার ছিল, ড্রয়ারের লায়াবিলিটি এগেইনস্টে সে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে। এই দেখেন, অনলি এ স্ট্রেঞ্জার ক্যান আন্ডারটেক লায়াবিলিটি সাচ এস অ্যাকসেপ্টেন্স। The acceptance for honor can only be made by a party not already liable on the bill. তার মানে এই পার্টির মধ্যে সে আগে থেকে, এই বিলের মধ্যে সে আগে থেকে কোনো পার্টি হিসেবে নাই, নতুন কোনো পার্টি যাকে আমরা এখানে বিলের কোনো পার্টি যার লাইবিলিটি আছে তার পক্ষ হয়ে সে কি করবে, অ্যাকসেপ্টেন্স দিবে। তবে সেই ক্ষেত্রে কি হবে, যেই হোল্ডার তার কাছ থেকে কি লাগবে, লিখিত কনসেন্ট লাগবে। এরপর হচ্ছে দেখেন, আপনার যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ডিজনার হয়েছে, তো ডিজনার যদি না হইতো তাহলে কি আপনি নোটারি পাবলিক করতেন, তাহলে কি আপনি নোটিশ দিন, তাকে কি চিঠি পাঠানো লাগতো, তার পিছনে যোগাযোগ করা লাগতো, লয়ারের কাছে যাওয়া লাগতো স্যার আপনার? বলুন তো, যদি ডিজনার না হইতো তাহলে কি আপনার না স্যার, এই এই এত কালেকশন করার জন্য এত প্রসেস ফলো করা লাগতো, এত জায়গায় যাইতে হইতো? না স্যার, হইতো না। তাহলে এই যে পেমেন্টটা হয় না, ডিজনার হয়েছে, তার কারণে আপনি এই কাজগুলো করতে হয়েছে, তো এটার জন্য যে খরচটা হয়েছে এটার জন্য কে লায়েবল? যিনি পেমেন্টটা দেওয়ার জন্য বাধ্য, রাইট? যিনি যিনি এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের লায়াবিলিটি যার, সে, তাহলে আলটিমেট লায়াবিলিটি কার, ড্রয়ারের না? ড্রয়ার স্যার। এখন আমি হয়তো ইমিডিয়েট পার্টি যার কাছে আছে তার কাছে যাইতে পারি, কিন্তু আলটিমেটলি সে আপনাকে পেমেন্ট করলো, এই টাকাটা কার থেকে কালেক্ট করে দিবে? ড্রয়ারের কাছ থেকে দিবে। ড্রয়ার এমন এমন তো না যে মাঝখানে ব্যাংক পেমেন্ট করবে আর আপনার কাছ থেকে টাকাটা নিবে না, ব্যাপারটা কি এরকম? তা তো না।
ব্যাংক আপনার পক্ষে কাজ করে, ব্যাংক পেমেন্ট করে দিবে, কিন্তু যত টাকা পেমেন্ট করেছে বা ওইটার জন্য যত ফান্ড লাগছে সেই টাকাটা কার কাছ থেকে নিবে? আপনার কাছ থেকে নিবে না? ব্রড। জি। তাহলে এই যে ডিজঅনার হইলো, সেই ডিজঅনার হওয়ার কারণে এটা কালেকশন করার জন্য আপনি যত ধরনের প্রসেস নিয়েছেন সেগুলো ডকুমেন্টারি যত আপনার এক্সপেন্সের রেকর্ড আছে এগুলা আইনগতভাবে আপনি কি করতে পারবেন? ওই ড্রয়ারের কাছ থেকে কম্পেনসেশন দাবি করতে পারবেন এবং সেটা দিতে বাধ্য, নাম্বার 1। এখন যদি মনে করেন যে এটা এমন হয়, এটা লোকাল কারেন্সিতে না, ফরেন কারেন্সিতে, তাহলে কি হবে? তাহলে এক্সচেঞ্জ গেইন লসের একটা ব্যাপার আসবে না স্যার? আপনাকে যে ডেটে পেমেন্ট করার কথা ছিল সেই পেমেন্টটা যদি পরে এসে করে, আর পরে এসে যদি এক্সচেঞ্জ রেট কমে যায়, তাহলে আপনার লস হবে না লাভ হবে? লস হবে। স্যার লস হবে। তাহলে সেক্ষেত্রে ওই যে এক্সচেঞ্জ যে লস হবে সেটা আপনাকে সে কি করতে হবে? কম্পেনসেশন দিতে হবে। তারপর হচ্ছে এই যে মনে করেন আপনাকে যে ডেটে পেমেন্ট করার কথা, সে আমি বললাম যে এটা জুলাই মাসের 1 তারিখে আপনাকে পেমেন্ট করার কথা, এখন নভেম্বর মাস চলে, আপনার পেমেন্ট পান না, আপনি ডিসেম্বরে গিয়ে পাইছেন, ডিসেম্বর 31 তারিখে, তাহলে কয় মাস পরে গিয়ে পাইলেন? 6 মাস পরে গিয়ে পাইলেন না? জি অথবা 1 স্যার। বছর পরে গিয়ে পেমেন্ট পাইলেন। তাহলে এই টাকাটা যদি 1 বছর আগে পাইতেন, তাহলে এই টাকাটার একটা টাইম ভ্যালু অফ মানি আছে না স্যার? জি স্যার। তাহলে 1 বছর আগে 1 লাখ টাকা পাওয়া আর 1 বছর পরে 1 লাখ টাকার মধ্যে তফাৎ আছে কিনা? জি স্যার। আচ্ছা স্যার। আছে। কিরকম? এরকম যে 1 বছর আগে 1 লাখ টাকা মানে 1 লাখ টাকাই, আজকের দিনে 1 লাখ টাকা মানে 1 লাখ টাকাই। আর যদি আমাকে বলে যে না তোমাকে এই 1 লাখ টাকা 1 বছর পরে দিব, তাহলে ওই যে যদি মার্কেটের ইন্টারেস্ট রেট 10% চলে, তাহলে 10 লাখ টাকার 10% হলে কত হয়? 90,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা, রাইট। হ্যাঁ, তাহলে আমার আজকের দিনে 1 লাখ টাকা, আর আজকের দিনে 90,000 টাকা দেওয়া, আর 1 বছর পর 1 লাখ টাকা দেওয়া, দুইটা সমান কথা। জি স্যার। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বলেছে যেহেতু তার পেমেন্টটা দিতে দেরি হচ্ছে, সে আপনার এতে আপনি লস করছেন, সেক্ষেত্রে আইনে বলছে যে আপনাকে 6% কি দিতে হবে? স্যার পার ইন্টারেস্ট। ইয়ার ইন্টারেস্ট দিতে হবে 6% পার ইয়ার। এইভাবে ক্যালকুলেশন করে আপনাকে কি করতে হবে? যে ডেটে দেওয়ার কথা আর যে ডেটে গিয়ে আলটিমেটলি পেমেন্টটা করেছে, এই সময়ের জন্য আপনাকে 6% করে ইন্টারেস্ট পে করতে হবে। বুঝতে পারছি স্যার স্যার? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। ওই যে জুবাই সাহেব এলসি এর হ্যালো। কন্টেক্সচুয়াল, মানে বিল অফ এক্সচেঞ্জ এবং এলসি এই দুটির কন্টেক্সচুয়াল ডিফারেন্সটা কি আসলে? বিল অফ এক্সচেঞ্জ ফরেন বিলের ক্ষেত্রে কখন ব্যবহৃত হয় স্যার? বিল অফ এক্সচেঞ্জ সিম্পল স্যার। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আপনি মনে করেন এবিসি কোম্পানি, কি কোম্পানি? এবিসি। এবিসি কোম্পানি। আপনি বিএসআরএম কোম্পানির কাছ থেকে রড কিনছেন, তাহলে এবিসি কোম্পানি এবিসি কোম্পানির প্যাডের মধ্যে সিল দিয়ে সাইন করে বলতেছে যে আমি তোমাকে এই পারপাস পেমেন্টটা এতদিন পরে করব, এবং আমার এখানে ড্রয়ার আছে অমুক ব্যাংক, সোনালী ব্যাংক, সে তোমার এই পেমেন্টটা করবে। তাহলে এখানে এই ডকুমেন্টটা ইস্যু করছে কে স্যার? ইস্যুয়ার কে? ইস্যুয়ার এখানে বিএচআরএম যেটা করেছে আর কি। বিএসআরএম করেছে না এবিসি কোম্পানি করেছে? ও এবিসি করেছে, রাইট, এবিসি। উল্টা বলতেছেন কেন? এবিসি করেছে। হ্যাঁ, তাহলে এবিসি করলে তাহলে এখানে ইস্যুয়ার বা ড্রয়ার হচ্ছে এবিসি কোম্পানি, মেকার হচ্ছে এবিসি কোম্পানি, আর এলসি হইলে এলসিটা ইস্যু করে কে? ব্যাংক। বাংলাদেশ থেকে যদি আপনি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চে গিয়ে বলেন যে আমার ওই সিঙ্গাপুরের ওই পার্টির কাছ থেকে মাল কিনবো, আমাকে একটা এলসি করেন, তো এলসিটা কি আপনি ইস্যু করেন না ব্যাংক ইস্যু করে? পার্টি রিকোয়েস্টে ব্যাংক ইস্যু করে। কে ইস্যু করে? এটা আনসারটা চেয়েছি। ইস্যু তো ব্যাংকই করবে। ব্যাংক করবে। তাহলে হুম। এই বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কে ইস্যু করে? আমি করি, রাইট? সেক্ষেত্রে ব্যাংক তো স্যার এলসির ক্ষেত্রে ব্যাংক হচ্ছে এজেন্ট, গ্রাহকের পক্ষে এলসিটা ইস্যু করে। তা করে, কিন্তু সেটা তো বিল অফ এক্সচেঞ্জ আর এলসি তো দুই জিনিস স্যার। না, এটাই আমি 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 বোঝার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি স্যার। আমি ইনল্যান্ড বিলের কথা বলছি না, আমি ফরেন বিলের কথা বলছি। আমি আমি ফরেন বিলের কথা বলছি। ফরেন বিল, বিল এক হুম। জিনিস আর এলসি আরেক জিনিস, দুইটা তো এক কথা না, আমি এটাই বলছি বারবার। হ্যাঁ, এখন বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে সরাসরি ব্যাংক ইস্যু করে না, সরাসরি গ্রাহক ইস্যু করে।
আচ্ছা। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশ থেকে মনে করেন বিএসআরএম না হয়ে যদি এটা সিঙ্গাপুরের চুংচুং কোম্পানি হইতো তাহলে কি হইতো, হুম আপনি ওই হুম চুংচুং কোম্পানির নামে একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করতেন আপনার কোম্পানির প্যাডে। আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে এলসি করেন তাহলে এলসিটা সোনালী ব্যাংক থেকে এলসিটা ইস্যু করছে কি করছে, সিঙ্গাপুরের ওই ব্যাংকের বরাবর করছে। হ্যাঁ, যত সেই ক্ষেত্রেই ট্রানজেকশন তো সব কার এখন মধ্যে স্যার। হচ্ছে, সব ট্রানজেকশন হবে হচ্ছে ব্যাংক টু ব্যাংক। এখানে লাইব্রেরি সব ব্যাংকের ব্যাংকের মধ্যে আপনার থেকে টাকা নিয়ে সে পেমেন্ট করবে, এটা ঠিক আছে, কিন্তু ডিরেক্ট ট্রানজেকশন কার সাথে কার, ব্যাংকের সাথে ব্যাংকের, ক্লায়েন্টের সাথে আপনার সরাসরি কোনো ট্রানজেকশন নাই। নাই। কি বুঝতে না, পারছি? এলসির ক্ষেত্রে ক্লিয়ার স্যার, এলসির ক্ষেত্রে ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে যখন ফরেন বিল হয়, তখন দুই দেশে দুই প্রান্তে দুইজন আছে, একজন পেই আর একজন মেকার। এই দুইজনের মধ্যে বস্তুত দুই দেশের দুইটা স্যার, আলাদা। হ্যাঁ, স্যার বলেন। আপনি মনে করেন মিস্টার এক্স হুম। বাংলাদেশে থাকেন আর মিস্টার ওয়াই আফ্রিকায় থাকে, দুইটা তো দুইটা ব্যক্তি, রাইট? জি নাকি জি, কোনো ব্যাংক? দুইজন আলাদা ব্যক্তি। আলাদা ব্যক্তি। তো সেটা বাংলাদেশে থাকলো যা, আফ্রিকায় থাকলো তা, দুইটাই তো আলাদা আলাদা ব্যক্তি নাকি? হ্যাঁ, আলাদা ব্যক্তি। আলাদা এখন ব্যাপার। ব্যক্তি। হুম। তো এটা ইনল্যান্ড হইলে কি হইতেছে, এটা বাংলাদেশের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, এই জন্য এখানে আপনার নোটিং বা প্রটেস্টের প্রয়োজন হচ্ছে না। আর ফরেন বিল কেন হচ্ছে, দেশের বাইরে। এছাড়া তো আর কোনো তফাৎ নাই। আপনি এটার মধ্যে কি খুঁজতেছেন আমি জিনিসটা বুঝতেছি না আপনার। না, খুঁজতে চাচ্ছি যে এটার মানে রিয়ালিটিটা স্যার। রিয়ালিটিটা দুইটা দেশের আলাদা, যেহেতু দুইটা আলাদা কোম্পানি, সেই ক্ষেত্রে এই 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 রকমের মানে গ্যারান্টি বা এগ্রিমেন্টে লেনদেন হওয়া বা সমস্যাটা কোথায় মনে করেন, যদি একজন পারচেজার আর একজন সেলারের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট হয়, আপনার হুম। সমস্যাটা কোথায়? না, সে তো সমস্যা। তার যার রিস্ক চিন্তা করে এর সাথে এরকম অ্যারেঞ্জমেন্টে যাবে কিনা। এখন মনে করে এলসি ছাড়া কি আমরা বিদেশ থেকে মাল কিনতে পারি না স্যার? না, সেই জন্যই বলছি যে এলসির বিপরীতে কেন তাইলে বিল হবে, আমি সেটা বলছি। এলসি কেন হবে না, মানে এক্ষেত্রে তো এলসি তো রাইট, রাইট স্যার। তো মাথা একটু খুলতে হবে, মাথা যদি ব্লক করে ফেলেন মাথা কিচ্ছু ঢুকবে না। এই যে মনে করেন এলসি করতে হবে আপনাকে, এটা কে বলছে? এলসি ছাড়া কি আমি চায়না থেকে মাল কিনতে পারবো না? পারবেন, পরিচিত যদি থাকে। পরিচিত কেন বলছি, আমার যদি একটা কোম্পানির সাথে 200 বছর ধরে ট্রানজাকশন চলে, আর সে সেটি। যদি আমি জাস্ট আমার তার সাথে একটা আমার প্যাডে সিগনেচার করে পাঠিয়ে দিলে সে আমাকে মালটা দিয়ে দেয়, তার কোনো ক্ষতি আছে? না, সেইটাই তো নাকি এটা ট্রানজাকশন করা মানে যাবে না? বায়ার ক্লায়েন্ট রিলেশনশিপ, সেটাই তো একটা তো সেটাই পরিচিতি। তো। তো বিল হুম। অফ এক্সচেঞ্জ কখন হবে? বায়ার ক্লায়েন্ট যদি রিলেশনশিপ ওই লেভেলে না হয়, বিল অফ এক্সচেঞ্জ আপনি মানবেন স্যার? এই কনটেক্সটটাই জানতে চাচ্ছি স্যার। তো এতক্ষণ ধরে পেঁচাইতেছেন কেন? এইটা তো সিম্পল জিনিস। বিল অফ হ্যাঁ, এক্সচেঞ্জ আপনি একজনকে একটা কাগজ দিলে সেই কাগজটা কেন মেনে নিবে? আপনার উপর তার ট্রাস্ট না থাকলে নিবে স্যার এটা? সেই টেরাস্টের ব্যাপার এবং তো এইটারে দেখা। নিয়ে কেন এলসির সাথে মিলাচ্ছেন? আমি এটাই বুঝতেছি না আপনাদের। না, স্যার বাইরের শুনলাম বিলগুলোর ক্ষেত্রে সবই এলসি হয়, খুব কম তো ফরেন বিল হয় সেই জন্য। সেটা অন্য জিনিস, কি হলো না হলো। আমার কথাটা সিম্পল, বায়ার আর সেলারের সাথে রিলেশন হবে জাস্ট একটা কি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে হয়ে যেতে পারে। আর এডিশনাল কিছু লাগবে? লাগে না। হ্যাঁ, যদি এমন হয় যে এখন কি হয়েছে, ওয়ার্ক অর্ডার দিলাম কিন্তু চায়নার কোম্পানি চিন্তা করে বাংলাদেশে আমি মালটা সাপ্লাই দিব, এই টাকাটা ফেরত পাবো কিনা। সে যদি এটা চিন্তা করে তাহলে তো আমার এই ওয়ার্ক অর্ডার বেসিসে সে আমার সাথে কাজ করবে না। সে তখন বললো যে ঠিক আছে তাহলে তুমি কোন একটা ব্যাংকের মাধ্যমে এলসি দাও। এরপরে এলসি দিলেও যে সে মানবে তা না, সে বললো যে তোমার ওই এলসি দিলেও মানি না, তোমার ওই যে ব্যাংকে দিছো এই ব্যাংকের উপর আমার বিশ্বাস নাই। তাহলে এটার একটা মাঝখানে কি লাগবে, কনফার্মেশন ব্যাংক লাগবে, মাঝখানে আবার হুম। নেগোসিয়েটর ব্যাংক লাগবে, মাঝখানে আবার সলিমুদ্দিন ব্যাংক লাগবে। এইটার ট্রানজেকশন স্যার বিশাল বড় নেটওয়ার্ক। হ্যাঁ, আর আপনার রিলেশন কিছুই না, কাস্টমার আর বায়ারের সাথে রিলেশন। কাস্টমার যদি বিক্রি করে কিনে বায়ারের কাছ থেকে, আর বায়ার যদি বিক্রি করে তাদের মধ্যে মুখে একটা ফোনের কলের মাধ্যমে অথবা একটা জি কাগজের জি জি মাধ্যমে, জি। তাহলে সেখানে এলসির কোনো প্রয়োজন হবে স্যার? না না, ঠিক আছে স্যার। আর আরেকটা জিনিসও জানতে চাচ্ছি স্যার, এই বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রোটেকশন কেমন ইন কেস অফ ডিফল্ট? কিছুই নাই, গোলালু। সেইটাই, আপনি সেই জন্য। যদি আপনি হুম। যদি ব্যাংক থেকে লোন নেন, নিয়ে যদি টাকা ফেরত না দেন, যত মর্গেজ রাখেন আর যাই রাখেন, সব গোলালু। কি সব গোলালু কি হবে? আপনি মনে করেন যে আপনি লোন নিছেন 500 কোটি টাকা, দেখাইছেন আমার এ আছে, ওইটা মর্গেজ দিচ্ছেন, ওই মর্গেজ যেটা দেখাইছেন এটার ভ্যালু উল্টা পাল্টা দেখাইছেন, আলটিমেটলি এটা 100 কোটি টাকাও নাই, 400 কোটি টাকা গায়েব করে রেখে ফেলছেন, কি করবে? আপনার নাকি মামলা করবে, কোর্টে যাবে, ঝুলে ঝুলি করবে, শেষ।
এলসির ক্ষেত্রে তো স্যার ব্যাংক পরিশোধ করতে বাধ্য হয় স্যার, সেটা আর কি। হ্যাঁ, এইসব এইটা হলো মুখস্থ কথা আর কি। এটাও এরকম অনেক এলসির এই ইন্টারন্যাশনাল কোর্টে মামলা চলতেছে, কথা বুঝছেন? ওই ব্যাংক স্যার প্রশ্নগুলো তো মুখস্থ, সেই জন্যই করি বাস্তবতা জানার জন্য। স্যার, এটা বুঝতে হইলে এটাকে ডিটেলসে পড়াশোনা করতে হবে। ওই এলসি কিভাবে হয়, এলসির মেকানিজমটা কি, এটার জন্য বই পড়তে হবে। শুধু এটার উপরেই মনে করেন যে 150-200 পেজের একটা বই আছে এলসির উপরই। তো এটা যদি আপনি আমার বিজনেস লয়ের এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এই আধা ঘন্টা ক্লাসে ওই 200 পেজ জিজ্ঞেস করেন, সেটা তো আমার কমার্শিয়াল ক্লাস না। বুঝতে পারছি স্যার? ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আপনার ওই জিনিসগুলো তো এই স্পেসিফিক এইসব ক্লাসে কেউ আপনার এইসব কোশ্চেন অ্যাটেন্ড করবে না। আমি ওগুলা নিয়ে কাজ করি বলে আমি আপনার এটা অ্যাটেন্ড করছি, ঠিক আছে? একদম আপনার টপিকের বাইরে কেউ আপনার সাথে আপনার কোশ্চেনে আনসার অ্যাটেন্ড করবে না। ওকে স্যার? এখানে বলছে যে প্রিজাম্পশন, তার মানে কি, এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিছু পূর্ব শর্ত আছে। কি কি পূর্ব শর্ত আছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা একটা কনসিডারেশনের বিনিময়ে হয়েছে, এবং ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে ডেটটা উল্লেখ থাকবে, এটা কিন্তু আমাদের শুরুতেও ছিল। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে ডেটটা ছিল, সেই ডেটটা কি আমরা ইনস্ট্রুমেন্টের ডেটটা হিসেবে কনসিডার করব। তারপর বলছে যে অ্যাজ টু টাইম অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের টাইমটা কি হবে? এটা হচ্ছে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে ডেট দেওয়া থাকবে সেইটার ম্যাচিউরের পরে অথবা রিজনেবল টাইম, এই দুইটা যে কোনোটা। তারপর বলছে যে অ্যাজ টু টাইম অফ ট্রান্সফার, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা কতদিন কখন পর্যন্ত ট্রান্সফার করতে পারি স্যার, মনে আছে? যতক্ষণ পর্যন্ত এলসি কি আছে, ম্যাচিউর ডেট পার না হচ্ছে, রাইট? মানে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ডেট যদি 31 ডিসেম্বর হয়, তাহলে জানুয়ারি মাসের 2 তারিখে কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আর ট্রান্সফার করতে পারবো, নেগোশিয়েট করতে পারবো কার কাছে স্যার? না, না। পারবো না। তাইলে হচ্ছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ততক্ষণ পর্যন্ত আমি যতবার খুশি ততবার ট্রান্সফার করতে পারবো, বিফোর দা ম্যাচুরিটি, বিফোর দা ম্যাচুরিটি। এগুলো পরীক্ষা আসে ছোট ছোট এগুলা। তারপর অ্যাজ টু অর্ডার, অ্যাজ টু অর্ডার তার মানে কি, যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে কি নির্দেশ করা হচ্ছে। কে নির্দেশ করছে? এন্ডোর্সমেন্ট। তার মানে কি, ওই যে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি মনে করি একটা চেক ছিল, এটা সিম্পল এক্সাম্পল, চেকটা ব্ল্যাঙ্ক ছিল, মানে চেকের যেই বেনিফিশিয়ারি কে টাকাটা পাবে ওইখানে নামটা উল্লেখ ছিল না, খালি ছিল, বাকি সব ফিল আপ করা ছিল, ক্যাশ বিয়ারার চেক ছিল। আপনি কি করলেন, সর্বশেষ যখন আপনি এটা এন্ডোর্স করছেন যে এটা আর আপনি কারোর সাথে নেগোশিয়েট করবেন না, তখন আপনি করলেন মিস্টার এক্স কে দিলেন। তো মিস্টার এক্স এর নাম লিখে কর্নারে কি করে দিলেন, ক্রস করে দিলেন। তাহলে আপনি এন্ডোর্সমেন্ট করে দিলে মিস্টার এক্স এর নাম লিখে দিলে উপরে ক্রস করলেন, তার মানে আপনি নির্দেশ করলেন যে মিস্টার এক্স কে দাও, এবং কিভাবে দাও, অ্যাকাউন্ট পেই, তার মানে তার তার ব্যাংক অ্যাকাউন্টে দাও, তার ক্যাশ না, কিভাবে দিবে? তাহলে ওই যে ইনস্ট্রুমেন্টের উপরে আমি ক্রস করে দিলাম, আমার নামটা লিখে দিলাম, ওইটাই নির্দেশ করা হচ্ছে যে একে পেমেন্ট করো, এভাবে পেমেন্ট করো। কি বুঝতে পারছি স্যার? অথবা এটা যদি চেক ছাড়া অন্য কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়, সেখানে যদি আমি সিল সাইন দিয়ে বলি যে মিস্টার এক্স কে তার এই ব্যাংকের এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনি সিল সাইন করে দিয়ে দিলেন, তাহলে সেটা হচ্ছে আপনার অ্যাজ টু অর্ডার ইন্ডোর্সমেন্ট। তাহলে ইন্ডোর্সমেন্ট করার সময় আপনি যেভাবে অর্ডার নির্দেশ দিয়েছেন সেভাবে পেমেন্টটা যাবে। কি বুঝতে পারছি কিনা স্যার? আর এই যে এস টু স্ট্যাম্প মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি সাইন করা থাকে, এটা যদি আপনি, আমরা তো শিখেছিলাম ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, তারপর কি পড়েছিলাম স্যার, ইনচুয়েট ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম না স্যার? তো যদি এমন হয় যে আমি ব্ল্যাঙ্ক একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে সাইন করে দিয়েছি, সাইন করা মানে স্ট্যাম্প করা, তাহলে এরপরে এটা যদি কেউ এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করে ফেলে, তাহলে সেটা ধরে নেওয়া হবে যে ওই ফিল আপ করা অবস্থায় স্ট্যাম্পটা, তার মানে কি ওই ফিল আপ যে করেছে এটা অথেন্টিকেট, স্ট্যাম্প যেহেতু করা আছে, সাইন যেহেতু করা আছে, ওইটা যেভাবে ফিল আপ করা আছে, এটা শুরুতেও যদি এটা ফিল আপ করা থাকতো, যেভাবে এটার ভ্যালিডিটি থাকতো, এখনো তাই আছে। কি বুঝতে পারছি স্যার? এখন একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সিগনেচার করা আছে, মানে একটা চেক সিগনেচার করা, কিন্তু উপরে কি কারো নাম উল্লেখ করা ছিল না, পথে পড়ে গেছে,
তাহলে আমি কি করলাম, পথে পেলাম, ওইটার মধ্যে আমার নাম লিখে ব্যাংকে জমা দিয়ে টাকাটা নিয়ে নিলাম। তাহলে এটা নিয়ে কোশ্চেন করা যাবে না যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা সঠিকভাবে স্ট্যাম্প করা ছিল না, সাইন সঠিকভাবে করা ছিল না। সাইন সঠিকভাবে করা ছিল, কিন্তু আমি যেভাবে পেয়েছি এটা আমি হোল্ডার ইন ডিউ কোর্স হই নাই, তাই না স্যার? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা সঠিকভাবে সাইন ছিল, কিন্তু এটা যেভাবে আমি পেয়েছি সেভাবে আমি হোল্ডার ইন ডিউ কোর্স না। ক্লিয়ার? আর হোল্ডার ইন ডিউ কোর্স কখন বলবো? যখন আমি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা প্রপার ওয়েতে, লিগেল ওয়েতে আমি এটা পেয়েছি সেটা, এবং একটা কনসিডারেশনের বিনিময়ে পেয়েছি, তাহলে সেটাকে আমি বলবো কি হোল্ডার ইন ডিউ কোর্স। কিন্তু আমি কারো কাছ থেকে জোরপূর্বক পাওয়ার দেখাই অথবা চিন্তাই করে অথবা অন্য কোনো অনৈতিক ভাবে নিয়েছি, তাহলে সেটা হোল্ডার ইন ডিউ কোর্স হবে না। এখন মনে করেন আমি একটা চেক সিগনেচার করে দিয়েছি, এখন এটা আমার টেবিলে রেখে চলে গেছি, কেউ এটা নিয়ে ব্যাংক থেকে, যেহেতু ক্রস করি নাই, অ্যাকাউন্ট পে করি নাই, বা নামটাও ফিক্স করে রাখি নাই, কেউ এটা নিয়ে যায় যদি ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়, তাহলে বা ব্যাংকে প্লেস করে, তাহলে সেটার ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে এই চেক তো আমি ইস্যু করি নাই, বা এই চেক আমার সিগনেচার না, বা এটা সঠিক না, বলতে পারবো স্যার? আমি কি ডিনাই করতে পারবো? না স্যার। এই এস্টোপেল মানে হচ্ছে গিয়ে কোনো কিছু করা থেকে বিরত থাকা। তার মানে আমি এটা করতে পারবো না যে আমি ডিনাই করতে পারবো না যে আমি এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা অরিজিনাল না, ভ্যালিড না, এগুলো আমি বলতে পারবো না। এখন মনে করেন একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা পুরাটাই আসলে ফেক ছিল, কিন্তু ওইটার মধ্যে আপনি একজন এন্ডোর্সার ছিলেন। আপনি যখন এন্ডোর্স করে দিয়েছেন, এটা যদি যত ভুল থাকুক, ভ্রান্তি থাকুক, যাই আহ, থাকুক না কেন, আপনি যখন এটা এন্ডোর্স করে দিয়েছেন, সাইন করে দিয়েছেন, তখন আর এটার ভ্যালিডিটি বা এটার কোনো ধরনের লিগ্যালিটি নিয়ে আপনি কি করতে পারবেন না, কোশ্চেন রেজ করতে পারবেন না। তার মানে এখানে আর ডিনাই করার সুযোগ না, আপনি এটা ভুল হইলেও সেটাকে আপনি কি করে দিয়েছেন, ভ্যালিডেট করে দিয়েছেন সিগনেচার করে। বুঝতে স্যার পারছেন স্যার? এটাই কি স্টপেল? এইটা স্টেবল না, ওই যে ডিনাই করা, আপনি বলতে পারেন যে এটা আমি সাইন করি নাই, বা এটা আমি প্রপারলি ইয়ে করি নাই, আপনি ওইটা থেকে, ওইটা পেমেন্টটা থেকে আপনি নিজেকে বিরত রাখতে হবে, পেমেন্ট আপনাকে করতে হবে, আপনি এটার জন্য বাধ্য। স্টেবল মানে হচ্ছে ডিনাই করা, বাধ্য করা। তাহলে এখানে আপনি ডিনাই করতে পারেন, আপনি বাধ্য পেমেন্ট করার জন্য। এখন ম্যানুয়ালের মধ্যে দেখবেন যে একটা জায়গা আছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, চেক যে আমি ইস্যু করলাম, চেক যদি ইস্যু করি, আর ওই চেকের কতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে স্যার? 6 মাস। 6 মাস। ওকে। তো এই চেক ইস্যু, এই যে 6 মাস এখানে বলা আছে, চেক ইস্যু করার পরে চেকটা যদি এমন হয় যে আমার চেকটা ডিসঅনার হয়েছে, রাইট, তাহলে আমি পেমেন্টটা করি না, তাহলে চেক ডিসঅনার হওয়ার পরে, তাহলে ডিসঅনার হইলে সেই ক্ষেত্রে যদি পেমেন্টটা আমি ক্লিয়ার না করি, এটার জন্য কি হবে? জরিমানা হবে না স্যার? জি স্যার। হ্যাঁ। এই যে এখানে বলছে দা পে অফ দ্য হোল্ডার ইন ডিউ কোর্স অ্যাজ দ্য কেস মে বি মেক্স এ ডিমান্ড অফ দ্য পেমেন্ট অফ দ্য সেড অ্যামাউন্ট মানি গিভিং নোটিশ। ওই যে সে যে ডিসঅনার হয়েছে, সেইটার জন্য সে যদি ড্রয়ার বা যে ড্রয়ার অফ দ্য চেক, তাকে জানানোর পরে সে যদি কি করে 30 দিনের মধ্যে এটার পেমেন্টের ব্যবস্থা, তাহলে আপনাকে, আপনি পেমেন্ট না পাইলে কত দিনের মধ্যে নোটিশ দিতে হবে? 30 দিনের মধ্যে। আর ওই আপনার নোটিশ পাওয়ার পরে যদি সে আপনার ওই পেমেন্টটা 30 দিনের মধ্যে না করে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে তার একটা পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা কত, কোথায় লেখা আছে? এই যে অ্যামাউন্ট আপ টু ফেস ভ্যালু, তার মানে এইটার ফাইনটা হবে, মনে করেন 1 লক্ষ টাকার চেক যদি হয়, তাহলে ওই 1 লক্ষ টাকার সমপরিমাণ পর্যন্ত কি হইতে পারে, জরিমানা হতে পারে। এখন যদি এমন হয় যে এইটা কালেকশন যখন করলো, কোর্ট করার পর আপনার যা পাওনা, check shall retain his right to establish his claim through civil court if whole or any part of the value of the check remains unrealized। তাহলে আপনি কি করতে পারবেন, এই চেকটা যতক্ষণ পর্যন্ত আপনার ওইটার এগেনস্টে পেমেন্ট আপনি না পাচ্ছেন, সেটার জন্য ওই রাইট আপনি এস্টাবলিশ করতে পারবেন কিসের মাধ্যমে? কোর্টের মাধ্যমে। তারপর আপনি কোর্টে যেতে পারবেন, কোর্ট তখন আপনাকে এই যে চেক ডিসঅনারের মামলায় তখন কি করবে, ওই ব্যক্তিকে পানিশমেন্ট দিবে। পানিশমেন্টটা কি হবে, কতদিন পর্যন্ত কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? স্যার যে অ্যামাউন্টটা হচ্ছে দিতে সে বাধ্য থাকবে এই অ্যামাউন্ট পর্যন্ত সর্বোচ্চ।
হ্যাঁ, তার মানে 1 লক্ষ হইলে এটা 1 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত হইতে পারবে, রাইট? জি স্যার। আচ্ছা, মাঝখানে একটা কোথায় যেন একটু লেখা ছিল, এটা এটা জেলের একটা ব্যবস্থা ছিল, জেলেরটা কোথায় লেখা আছে? এই যে এখানে কোথায় লেখা আছে? এখানে। তাহলে ইমপ্রাইজনমেন্ট। আচ্ছা, এখানে একটু মনে হয় কোথাও আমি একটু মিস্টেক করেছি। এখানে হচ্ছে দেখেন, এই জেল হতে পারে কতদিন পর্যন্ত জেল হতে পারে? 1 বছর স্যার 1 পর্যন্ত। বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত জেল হতে পারে, ওকে, এইটা একটু মনে রাখতে হবে। আর একটা হচ্ছে ফাইন হবে কতটুকু পর্যন্ত? এক্সটেন্ড টু থ্রাইস, এটা 3 গুণ। এইটা ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যে অ্যাক্ট আছে, ওই মূল অ্যাক্টটা কি আপনারা দেখেছেন স্যার? ওই অ্যাক্টটাতে কারেকশন আসছে, এটা এখন 3 গুণ করেছে। কত করেছে? 3 গুণ করেছে। আর নিচে এসে দেখেন, এটা যেটা বলছে 1 লক্ষ টাকা, কোথায় দেখলাম? এখানে বলছে যে আপনার নোটিশের ব্যাপার, তো দ্য নোটিশ রিকোয়ার্ড টু বি সার্ভ শেল বি সার্ভ ইন দ্য ফলোইং ম্যানার। এই যে নোটিশটা যে সার্ভ করে ডিজনারের, কিভাবে করবে? এখানে হচ্ছে ডেলিভারিং টু দ্য পারসন অন হুম ইট স্যার ইজ টু বি সার্ভ। তাহলে কোনটা হবে, মানে 3 গুণ পর্যন্ত হতে পারে না ওই ফেস ভ্যালু পর্যন্ত হবে ফেস এটা? ভ্যালুটা আলাদা ইস্যু, ফেস ভ্যালুটা আলাদা ইস্যু, আমি এটা বলছি। জরিমানাটা হবে 3 গুণ পর্যন্ত, ঠিক আছে? আর 1 বছর পর্যন্ত জেল হতে পারে। আর বলছে যে এই যে ডিজনার হলো, এটার জন্য একটা নোটিশ দিতে হবে। নোটিশটা যাকে উদ্দেশ্য করে দেওয়া দরকার তাকে দিতে হবে। সেন্ডিং, এটা কিভাবে করতে পারবো? আমি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাইতে পারবো। তার যেই ইউজুয়াল এবং লাস্ট জানার যেই বিজনেস এবং বাসার ঠিকানা, সেই ঠিকানা আমাকে পাঠাইতে হবে। অথবা যদি বাসার ঠিকানা বা বিজনেস ঠিকানা ঠিক না থাকে, তাহলে কোথায় দিব? পত্রিকায় দিব। কোথায় দিব? বাই পাবলিকেশন ইন ডেইলি বাংলা ন্যাশনাল নিউজ পেপার। তাহলে একটা বাংলা অতি, যেটা বেশি প্রচলিত আছে, যে নিউজ পেপারটা বেশি চলে, এরকম গুলো থেকে যে কোনো একটা পত্রিকার মধ্যে কি করতে হবে? বাংলা পত্রিকায় আপনাকে ওই চেক ডিজনারের এটা নোটিশটা দিতে হবে। হোয়ার এনি ফাইন রিয়েলাইজড আন্ডার সেকশন 1, ওই যে উপরে যে 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে, যেটা রিয়েলাইজ হলো সেটা, এনি অ্যামাউন্ট আপ টু দ্য ফেস ভ্যালু অফ দ্য চেক অ্যাজ ফার অ্যাজ ইজ কাভার্ড বাই দ্য ফাইন রিয়েলাইজ শেল পেইড টু দ্য হোল্ডার। মানে এটা বলছে যে এই যে টাকাটা রিয়েলাইজ হবে ফাইন করে, উপরে কোথায় আছে দেখেন, উপরে এই যে এখানে কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। এই যে জরিমানাটা আদায় হবে, সেই জরিমানার ক্ষেত্রে বলছে যে এই আদায় এনি অ্যামাউন্ট, এটা এনি ফাইন ইজ রিয়েলাইজ, ওই যে 3 গুণ পর্যন্ত যত টাকা আদায় করা হবে, 1 লাখ টাকা হোক, এটার সমপরিমাণ হোক, অর্ধেক হোক, 3 গুণ পর্যন্ত যেটা আদায় করা হবে, সেটা এনি অ্যামাউন্ট আপ টু দ্য ফেস ভ্যালু অফ দ্য চেক as far as is covered by the fine realized shall be paid to the holder। এই যে জরিমানা হিসেবে যে টাকাটা পাওয়া যাবে, এই টাকাটা কাকে পরিশোধ করতে হবে? এই টাকাটা কে পাবে? কাকে দিতে হবে এই টাকাটা? স্যার হোল্ডার। হোল্ডার। তাহলে এইটা হচ্ছে যে উপরে জরিমানা হচ্ছে 3 গুণ পর্যন্ত হইতে পারবে, আর 1 বছর পর্যন্ত কি হবে? জেল হইতে পারবে। এখন বলছে যে ওই জরিমানা থেকে যতটুকু আদায় করা যায়, যতটুকু জরিমানা আদায় করা হয় কোর্টের মাধ্যমে, সেইটা এনি অ্যামাউন্ট আপ টু দ্য ফেস ভ্যালু অফ দ্য চেক। চেকের যে ফেস ভ্যালু, মনে করেন জরিমানা যদি আহ, আপনার চেকের অ্যামাউন্ট ছিল 1 লক্ষ টাকা, জরিমানা যদি 3 লাখ টাকা আদায় করা হয়, তাহলে কি করবে? ওই ফেস ভ্যালুর সমপরিমাণ কাকে দেওয়া হবে? হোল্ডারকে। তাহলে বাকি টাকা কে নিয়ে যাবে? কোর্ট নিয়ে যাবে। বাকি টাকা কে নিয়ে যাবে? কোর্ট নিয়ে যাবে। এটা গভর্নমেন্ট ট্রেজারিতে চলে যাবে। তার মানে আপনার এই এখান থেকে যেই জরিমানাটা রিয়েলাইজ করবে, সেটার কতটুকু পর্যন্ত ফেস ভ্যালু পর্যন্ত কাকে দিবে? যিনি হোল্ডার তাকে দিবে, ফেস ভ্যালু পর্যন্ত। এখন দেখেন, এখন যদি চেকটা কোন একজন ব্যক্তি ইস্যু করে, তাহলে আমি তাকে জেলে পাঠাতে পারবো, রাইট?
কিন্তু যদি একটা কোম্পানি করে তাহলে কোম্পানি কি কোনো ব্যক্তি যে তাকে জেলে পাঠানো যাবে? পারা যাবে স্যার? পারা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি এই অপরাধটা ডিজনারের অপরাধটা একটা কোম্পানি করে তাহলে সেক্ষেত্রে পানিশমেন্ট কি হবে? ফিনান্সিয়াল পানিশমেন্ট বুঝলাম, যেটা কোম্পানিকে আপনি ফিনান্সিয়াল পানিশমেন্ট করলেন, কোম্পানি টাকাটা দিয়ে দিল, কিন্তু জেল দিলে কোম্পানি জেল 1 বছর জেল খাটতে পারবে না কোনো ব্যক্তি খাটতে হবে? স্যার বুঝি নাই কথা। বললাম যে কোম্পানির 1 বছর জেল হবে, তো কোম্পানি কি কোনো ব্যক্তি যে জেল খাটতে পারবে? এটা এটা না বোঝার মতো কিছু বলছি? জেল কে খাটতে পারবে? যে একজন ব্যক্তি, ন্যাচারাল পার্সন, তাই না, মানুষ। কিন্তু একটা কোম্পানি তো কি মানুষ নাকি একটা প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান কি জেল খাটতে পারবে? না স্যার। না স্যার। এইটা বুঝতেছি না। এই জন্য জিজ্ঞেস করলাম যে যদি এটা অপরাধটা কোম্পানি করে, মনে করেন আমি চেক ইস্যু করছি, আমার চেকটা ডিজনার হয়েছে, আমার এগেনস্টে মামলা করলো, আমি 1 বছর জেল খাটলাম, এটা ইটস ওকে। কিন্তু মনে করেন একটা কোম্পানি আমার আছে, ওই কোম্পানির আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর, তাহলে কোম্পানি ফল্ট করছে, এখন জেল হবে। এখন জেলটা কার হবে? কোম্পানি কি জেল খাটতে পারবে না কোম্পানি টাকা দিতে পারবে? কোম্পানি তো টাকা দিল, জেল খাটবে কে? হয় কোম্পানির ডিরেক্টর খাটবে, নইলে এমডি খাটবে, নইলে চেয়ারম্যান খাটবে, নইলে ম্যানেজার খাটবে, যে কোনো একটা মানুষ ব্যক্তি খাটবে। এটাই বলতে চেষ্টা করতেছি। এটা কি না বুঝার মতো কিছু আছে স্যার এখানে? তাহলে কোম্পানির পার্ট থেকে যিনি ওই চেকটা পেমেন্ট করার জন্য বাধ্য ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার যার নেগলিজেন্সির কারণে যে একটা ডিজনার হয়েছে, সে কি করবে? জেল খাটবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। কোম্পানির ক্ষেত্রে। আর পার্টনারশিপ হলে কি হবে? ম্যানেজিং পার্টনার অথবা পার্টনাররা। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে যে যেহেতু উপরে বলছে যে কোম্পানির ম্যানেজমেন্ট, এই দেখেন ফার্মের ক্ষেত্রে কি বলছে? কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর হইতে পারে, ঠিক আছে, ফার্মের ক্ষেত্রে তো আর ডিরেক্টর নাই। বলছে যে এই ক্ষেত্রে ডিরেক্টর, ফার্মের ক্ষেত্রে হলে ডিরেক্টর মানে হচ্ছে পার্টনার, ডিরেক্টর মানে কি পার্টনার। তো যদি ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিরেক্টর কি হবে? তাহলে এই কোম্পানি, ওই উপরে যে কোম্পানি বলছে, এই কোম্পানির ডিরেক্টর এটার জন্য কি হবে? লায়াবল হবে, অথবা ম্যানেজার লায়াবল হবে, যে এটা এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেই হবে। এখন কোম্পানির ক্ষেত্রে বুঝলাম ডিরেক্টর আছে, কিন্তু একটা ফার্ম, পার্টনারশিপ ফার্ম, সেটার মধ্যে কি ডিরেক্টর থাকে স্যার? সেখানে তো পার্টনার থাকে। কি থাকে? পার্টনার থাকে। এই যে পার্টনার, এই ক্ষেত্রে বলছে যে এই ডিরেক্টর মানে তাকে পার্টনারদেরকে ডিরেক্টর হিসেবে কি বোঝানো হবে? এই আইনের এই জায়গাটার জন্য ব্যাখ্যা হচ্ছে একটা ফার্মের পার্টনারদেরকে ডিরেক্টর হিসেবে কনসিডার করা হবে, যেহেতু উপরে ডিরেক্টর শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং কোম্পানি বলতে কি বোঝাচ্ছে? কোম্পানিকে তো বুঝাবেই, পাশাপাশি একটা ফার্ম এবং অ্যাসোসিয়েশন অফ পার্সন, ইন্ডিভিজুয়াল, যেমন কোনো ক্লাব, কোনো অ্যাসোসিয়েশন, সেগুলোর ক্ষেত্রে এই ফার্ম, কর্পোরেট বডি এবং অ্যাসোসিয়েশনকেও কি কোম্পানি হিসেবে কনসিডার করা হবে। এরপর বলছে কগনিজেন্স অফ অফেন্স। কগনিজেন্স মানে কি, কেউ কি বলতে পারবেন? কগনিজেন্স মানে হচ্ছে আমল, আমলে নেওয়া। তাহলে অফেন্স, অপরাধটা আমলে নেওয়া, অপরাধটাকে কে আমলে নিবে? যে বিচার করবে, যে বিচার করবে। কে বিচার করতে পারে? আমি আপনি পারি স্যার? কোর্ট। কোর্ট বিচার করবে, রাইট। তাহলে কোনো একটা অপরাধকে আমলে নিবে কে? আমলে নিবে কোর্ট নিবে। তাহলে বলছে যে এই অফেন্সটা, এই যে চেক ডিজনার হওয়ার যে অফেন্সটা, এইটা কোর্ট আমলে নিবে। কখন নিবে? একটা হলো কোর্ট স্বেচ্ছায় নিতে পারে, আরেকটা হচ্ছে কেউ যদি কমপ্লেন করে তাহলে নিতে পারে। এই ক্ষেত্রে বলছে চেক ডিজনারের ক্ষেত্রে কেউ যদি লিখিতভাবে কমপ্লেন না করে বা মামলা না করে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ডিজনারের জন্য অপরাধটা কি করতে পারে না, কোর্ট স্বেচ্ছায় সেটা আমলে নিতে পারবে না। কি বুঝতে পারছি স্যার? দ্যাট মিনস হচ্ছে আমি পেই বা আমি হোল্ডার, আমি টাকাটা পাই নাই, যে যার যার চেক ডিজনার হয়েছে তার এগেনস্টে আমি কোর্টে গিয়ে কমপ্লেন করলে বা মামলা করলে, তখন গিয়ে কোর্ট
এই অপরাধটা আমলে নিয়ে এটা বিচার করবে। কিন্তু আমার চেকটা ডিজঅনার হয়েছে, আমি বাসায় ঘুমাইতেছি, কিন্তু কোর্ট নিজে থেকে বলবে যে মিস্টার আনোয়ারুজ্জামানের চেকটা ডিজঅনার হয়েছে, মিস্টার এক্স চেকটা দিছিল, এবার তার এগেনস্টে আমরা কি করব, বিচার করব। ব্যাপারটা এরকম হবে না, মানে কোর্ট নিজে থেকে সেটা আমলে নিবে না। তবে হ্যাঁ, কোর্ট কিছু কিছু জিনিস যেরকম আমলে নেয়, সেটা হলো যেটা দেশের রাষ্ট্রের ব্যাপার হয় অথবা পাবলিক ইন্টারেস্ট। সাধারণ সাধারণ জনগণের পাবলিক ইন্টারেস্ট ইস্যু হয়, তখন কোর্ট নিজে থেকেই সেটা কি করে, অ্যাকশন নেয়, রাইট? তাহলে এই ডিজনারের ক্ষেত্রে, চেক ডিজনারের ক্ষেত্রে যে অপরাধটা, সে অপরাধটা কোর্ট স্বেচ্ছায় নিবে না। কেউ যদি লিখিতভাবে কমপ্লেইন করে দেন, সেটার এগেনস্টে কোর্ট কি করবে, কার্যক্রম শুরু করবে। কি বুঝতে পারছি স্যার? এবং এই যে কোর্টে যে আপনি কি করবেন, কমপ্লেইনটা করবেন, এটা কতদিনের মধ্যে করতে হবে, আজীবন করতে পারবেন? এখন স্যার দেখুন যে 30 আপনি দিনের মধ্যে। হ্যাঁ, এটা অনেক। তবে এখন মনে করেন আপনার কেউ একজন চেক ইস্যু করছে, আপনি এটা ডিজনার হয়েছে, 3-4 মাস চুপচাপ বসে রয়েছেন, কিছু করেন নাই। পরে দেখলেন যে না, তার সাথে আমার একটা শত্রু ভাবাপন্ন ইস্যু হয়েছে, এখন আমি তাকে ফাঁসাইতে হবে। এখন আমি কি করলাম, তার এগেনস্টে কি করে দিলাম, আমি তার এগেনস্টে একটা মামলা করে দিলাম। এই ধরনের দুষ্টামি যাতে করতে না পারি, সেজন্য বলছে যে চেক ডিজনার হওয়ার কতদিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে, 30 দিন। 30 দিনের মধ্যে। ওকে। তো এই যে মামলা, এই যে কোর্ট যে বিচার করবে, এই বিচারক যিনি থাকবেন, এই বিচারকেরও একটা স্ট্যাটাস লাগবে। বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছাড়া এর চেয়ে নিচের লেভেলের জুনিয়র কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে, বিচারক দিয়ে কি করা যাবে না, এই চেক ডিজনারের পানিশমেন্টের বিচার করা যাবে না। তাহলে মনে করেন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট দিয়ে কি করা যাবে না, এই চেক ডিজনারের বিচার হবে না। তাহলে এই বিচার করতে হলে কি লাগবে, মিনিমাম তার যোগ্যতা কি লাগবে, মেট্রোপলিটন ফার্স্ট ক্লাস। ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। তাহলে ওইখানে বলছি আমরা কগনিজেন্স, কগনিজেন্স মানে কি, আমলে নেওয়া। হ্যাঁ, কি আমলে নেওয়া, অপরাধ আমলে নেওয়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে, অপরাধ কোর্ট স্বেচ্ছায় আমলে নিবে না। এটাকে কেউ যদি লিখিতভাবে কমপ্লেইন করে, তাহলে সে আমলে নিবে, নিয়ে এটার বিচার প্রক্রিয়া শুরু করবে। আইডেন্টিফাই দ্য ইন্টারন্যাশনাল ল। এখন বলছে যে এই ফরেন ইনস্ট্রুমেন্ট গুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যেসব ল কার্যকর হয় সেগুলো হবে। এবং আপনি মনে করেন বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের যে ট্রানজাকশন হচ্ছে, সেটা তখন কি আর দেশের মধ্যে থাকতেছে, নাকি দেশের বাইরে চলে গেছে? তখন সেটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, তাই না? ন্যাশনাল লেভেলে নাই। তো সেই ক্ষেত্রে ওই ইন্টারন্যাশনাল ল গুলো এটার সাথে কি করতে হবে, অ্যালাইন করে এগুলার বিচার করতে হবে। এটা শুধু লোকাল কোনো ল দিয়ে হবে না। মনে করেন আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, আমাদের দেশে যে ল আছে, এটা কি সিঙ্গাপুরে সেম ল স্যার? না স্যার। না। না। তো সেই জন্য ওই দুই, যখন ইন্টারন্যাশনাল হয়ে যাবে, তখন দুই দেশের যে ল আছে, সেই ল অনুযায়ী বিচার হবে। আপনি মনে করেন কেউ যদি আপনার সিঙ্গাপুরে আপনার টাকাটা না দেয়, আপনি কি করবেন, বাংলাদেশের আইন অনুযায়ী ওই মামলা করবেন, না সিঙ্গাপুরের আইন অনুযায়ী তার এগেইনস্টে মামলা করবেন? অপরাধটা যে করেছে বা যেখানে করেছে, এটা কোথায়, বাংলাদেশে না সিঙ্গাপুরে? তাহলে অপরাধ যেখানে হবে, যে করবে, সেই জায়গায় আপনি সেই দেশের আইন অনুযায়ী মামলা করেন। এখন যদি সিঙ্গাপুরের ব্যক্তি বাংলাদেশের সাথে ট্রানজাকশন করে, আর বাংলাদেশ থেকে যদি অপরাধটা হয়, তাহলে সে বাংলাদেশের আইনের মধ্যে থেকে মামলা করবে, রাইট? আবার আমাদের দেশে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান যদি সিঙ্গাপুরে কারো কাছ থেকে পেমেন্ট পাবে, কিন্তু সেই পেমেন্টটা দেয় না, তার এগেইনস্টে মামলা করতে হয়, তাহলে সিঙ্গাপুরের যেই ল আছে, সেই ল অনুযায়ী কি করতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এগুলো এখানে বলেছে। আর এরপরে আর কি আছে, প্রিজম অফ ফরেন ল, এগুলো হচ্ছে যে আনটিল কন্ট্রাডিক্ট দ্য প্রুফ, ওই যে এগুলো হচ্ছে লোকাল এবং ফরেন ল এর মধ্যে যদি কোনো ডিসপুট থাকে, সেগুলা আবার তখন কি হয়, তখন দেখা যায় যে অরবিট্রেশনে চলে যায়। আসলে আমাদের পড়াশোনা এখানেই শেষ। এই যে ইন্টারন্যাশনাল ল থেকেও কোনো কোশ্চেন ওরকম থাকবে না। এই জায়গা পর্যন্ত 11 পর্যন্ত হচ্ছে আমাদের মূল ইয়ে। আর এগুলা যেগুলা ইন জেনারেল কথা হতো, এখন স্পেসিফিক কিছু নাই, এখানে কোনো কিছু স্পেসিফিক নাই।
এটা হলে এরকম, এটা হলে এরকম, ভাবে কোনো স্পেসিফিক না। এটা হলো কান্ট্রি পার্সপেক্টিভ, ওইখানকার ল যেভাবে এটা পারমিট করে। আর যদি দুই দেশের ল নিয়ে কোনো বিবাদ হয় তখন কি হবে? তখন অরবিট্রেশনে যাবে, ইন্টারন্যাশনাল অরবিট্রেশন আছে, সেখানে যাবে। এই ছিল আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এবং এর মাধ্যমে আমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা সম্পূর্ণ আপনাদের কমপ্লিট হয়ে গেল। আপনারা পড়াশোনা করবেন। আর ওই যে আপনাদের এখান থেকে মনে হয় মিস্টার জুবায়ের আর আরেকজন কে যেন যোগাযোগ করেছিলেন আমার সাথে। স্যার, এস টু জি। স্ট্যাম্প এটা কি একটু বলা যাবে? এস টু স্ট্যাম্প, স্ট্যাম্প মানে কি ম্যাডাম? স্ট্যাম্প মানে হচ্ছে গিয়ে আপনি সাইন করে দিলেন। হ্যাঁ, সাইন করে দিলে, চেকের মধ্যে আমরা সাইন করি না, বা কোনো একটা ডকুমেন্টে সাইন করি, এটাকে বলে স্ট্যাম্প করা। কি করা? স্ট্যাম্প করা। তো স্ট্যাম্প করা, এই যে আমি কিন্তু এক্সাম্পল দিয়েছিলাম, আপনি মনে হয় মাঝখানে কোনো আমার একটু ব্রেক। প্রবলেম হয়েছিল, এই আমি এই তো জন্য এই একটু তো miss করে এই জন্যই গেছি। বুঝে গেছি, কারণ আমরা এটা নিয়ে 3-4 মিনিট কথা বলেছি, এক্সাম্পলে দিয়েছি। বলছিলাম যে একটা চেক ছিল, সেই চেকটার মধ্যে শুধু সিগনেচার করা ছিল। এটা যেহেতু বিয়ারার চেক, বিভিন্ন জনের হাত ঘুরে আমার কাছে আসছে, আমি ফাইনালি যিনি কোশ্চেন করছেন ওনাকে আমি চেকটা দিব। ওনার নাম, আপনার নাম কি ম্যাডাম? আপনার নাম কি? স্যার, জান্নাতুল ফেরদৌস। এই যে আমি তখন চেকের মধ্যে জান্নাতুল ফেরদৌস নামটা লিখে দিলাম, লিখে দিয়ে উপরে কর্নারে ক্রস করে দিলাম, তার মানে কি অ্যাকাউন্ট পে করে দিলাম। এতে কি বুঝাইলো? আমি ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটাকে স্ট্যাম্প করে দিয়েছি, এবং স্ট্যাম্প মানে কি এন্ডোর্স করা, স্ট্যাম্প করা, সাইন করা। সেখানে আমি বলে দিয়েছি কি করতে, কাকে পেমেন্ট করতে, জান্নাতুল ফেরদৌসকে। তাহলে অর্ডার, কি অর্ডার করলাম? জান্নাতুল ফেরদৌসকে পেমেন্ট করো। অর্ডার মানে নির্দেশ, জান্নাতুল ফেরদৌসকে পেমেন্ট করো। কিভাবে পেমেন্ট করো? ওই ক্রস করে দিলাম মানে কি, তার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করো, রাইট? আর যদি ক্রস না করে দিতাম, তাহলে আমার নির্দেশটা হইলো ক্যাশ, ক্যাশ পেমেন্ট করো। কি বুঝতে পারছি ম্যাডাম? হ্যাঁ, জি স্যার, ওইটা তো ওই যে হোল্ডার ইন ডিউ কোর্স বলতেছিলেন। একটার সাথে একটা প্যাচ লাগালো। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আপনি আছে মনে করেন স্যার। একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের উপর, একটা কাগজের উপরে লিখে বললেন যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পেমেন্টটা মিস্টার সলিমউদ্দিনকে দেন তার ব্যাংক অ্যাকাউন্টে। ওই যে সিল সাইন করে দিলেন, তাহলে আপনি স্ট্যাম্প করে দিলেন। আর এজ অর্ডার মানে কি, স্ট্যাম্প করার সময়, সাইন করার সময় উপরে যেভাবে লিখে দিয়েছেন যে এইভাবে অমুককে ক্যাশ টাকা দেন, তাহলে ওইভাবে নিয়ে দিয়েছেন। যদি বলেন যে তার অ্যাকাউন্টে হ্যাঁ, টাকাটা ক্রসিং করে ট্রান্সফার দিলে করেন। অ্যাকাউন্টে যাবে, আর এমনি দিলে ক্যাশ নিতে। মূল কথা হলো, এটা জাস্ট এক্সাম্পল বলেছি। একটা আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের উপর যদি লিখে দেন সিল করে যে এই টাকাটা এইটার বাহককে গাড়িতে তুলিয়া দিয়া তাহার বাসায় নিয়ে পৌঁছাইয়া দিয়ে আসিবেন, এটা হলো আপনার অর্ডার। এভাবে অর্ডার করেছেন, এইভাবে পেমেন্টটা হইতে হবে। বুঝতে পারছি ম্যাডাম? তার স্যার মানে আপনি আমি যখন সাইন হ্যাঁ, জি করে দিয়ে বলছেন যে স্যার। পেমেন্টটা এভাবে করেন, স্যার, এই যে ট্যাক্সকে এখানে করেন, আমাকে ভাষাটা করেন। একটু। ঠিক আছে, অর্ডার মানে কি, অ্যাজ টু অর্ডার, যেভাবে যিনি সাইন করে দিয়েছেন তিনি যেভাবে অর্ডার দিয়েছেন সেভাবে পেমেন্ট। এখন যদি আমি বলি যে সাইন করে দিয়ে কি করছি, উপরে আমার নাম লিখে দিই, আমার ক্রস করে দিই, তাহলে আমার অ্যাকাউন্টে এটা জমা হবে। আর যদি এটা আমি আরেকজনের নাম লিখে দেই, বা আমি লিখে দিই যে আমার ড্রাইভারের কাছে টাকাটা দিয়া দিবেন, আমি যেভাবে অর্ডার করেছি সেটা। বুঝতে পারছি ম্যাডাম? অ্যাজ টু অর্ডার যেভাবে নির্দেশ দিয়েছে, কি কে নির্দেশ দিয়েছে? হ্যাঁ, যিনি জি স্ট্যাম্প স্যার, করেছেন, তার ঠিক মানে যিনি আছে। সাইন করেছেন। বলেছি আমার পিয়নের কাছে টাকাটা দিয়ে দেন, আমার ড্রাইভারের কাছে টাকাটা দিয়ে দেন, আমার ড্রাইভারকে টাকাটা তুলে 200 টাকার নোট একটা একটা করে দেন, 500 টাকার নোট দিয়েন না। হ্যাঁ, আর কেমনে বললে আপনারা বুঝবেন যে অ্যাজ টু অর্ডার? স্যার, ওটা সমস্যা নাই স্যার। ওই যে দা সেলস অফ গুডস অ্যাক্ট, এটা কি আপনি পড়াবেন স্যার? সেলস অফ গুডস একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে, কিসের মধ্যে? চ্যাপ্টার 4 এর আন্ডারে। ঠিক আছে, চ্যাপ্টার 4 কে পড়াচ্ছে? কন্ট্রাক্ট অ্যাক্ট কে পড়াচ্ছে? তানভীর স্যার পড়াচ্ছে। এটা ওনার পার্টে। ঠিক আছে, আগে কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে সিলেবাসে ছিল ইন্ডেমনিটি, ছিল বেলমেন্ট ছিল, সেগুলোকে বাদ দিয়ে সেটার জায়গায় রিপ্লেস করা হয়েছে কি, সেল অফ গুডস সেলস অফ, অ্যাক্ট। সেলস অফ গুডস অ্যাক্ট। তাহলে ওই ওই কন্ট্রাক্ট চ্যাপ্টারটা যিনি পড়াচ্ছেন ওনার পার্টে হচ্ছে ওই অংশটুকু, ওইটা কন্ট্রাক্ট চ্যাপ্টারের পার্টের অংশ, 4 নম্বর চ্যাপ্টারের অংশ এটা। বুঝতে পেরেছেন ম্যাডাম? এটাই স্যার এবার নতুন আসছে স্যার, আপনারটা একটু আমার কাছে মানে একটু ভালো ক্লিয়ারলি বুঝতে পারি, এই জন্য বলছিলাম, এই পার্টটা নতুন তো। এখন এখন মনে করেন আমার যদি বাংলা সাবজেক্ট দায়িত্ব পড়ে, দেখি আমি ইংলিশ পড়াইতে পারবো ম্যাডাম?
না আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ। মানে ও স্যার তো সামনে থেকে ধরছে, আপনি তো এটা এই পাশ থেকে ইয়ে করতে পারেন নাকি? ওইটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে যেই কয়টা ক্লাস আমার জন্য বরাদ্দ, আমি সেই কয়টা ক্লাস নিব, এবং যেই যেই চ্যাপ্টার গুলো আমার বরাদ্দ সেটা আমি নিব। আমার 2টা চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি, বাকি 2টা চ্যাপ্টার হচ্ছে তানভীর স্যারের, সেটা উনি করে দিবেন। এরপর যদি কোনো জায়গায় কোনো কিছু প্রয়োজন হয়, ইনস্টিটিউট কোনো জায়গায় কোনো কিছু প্রয়োজন মনে করে, যেখানে যেখানে দরকার এডিশনাল, তারা সেটা করতে পারে, এটা তাদের ব্যাপার। কি বুঝতে পারছি ম্যাডাম? আমার যা রেসপন্সিবিলিটি ছিল আমারটা হ্যাঁ। ডিসচার্জ। ওকে। না ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার আপনি কি অন্য কোনো সেকশনে এই গুডস, সেলস অফ গুডস একটা নিয়েছেন? না, প্রত্যেকটা ব্যাচের তো যেই 4টা সেকশন থাকে, তাই না, এ বি সি ডি, তো 4টা সেকশনে 2জন 2জন করে 8জন টিচার থাকে। ওকে। সো আমি আপনাদের সাথে আছি, আমরা 2জন, অন্য 2জন অন্য সেকশনে আছে। এই ব্যাচে অন্য সেকশনে আমার থাকার কোনো সুযোগ নাই, কারণ এক একজন টিচার এক স্যার কি জানি একটা লিঙ্কের কথা বলছিলেন স্যার। ভাই গ্রুপে দিয়ে দিব। মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেল, বুঝলাম না কিছু। আমি যেটা করতে পারবো আপনাদেরকে, সেলস অফ গুডস, আমাকে কি শুনতে পাচ্ছেন? Yes, sir, you are audible. স্যার স্যার আমি বলি, আমি আসলে স্যার আপনার প্রিভিয়াস সব ক্লাস করে ফেলছি, এই জন্য আপনার পড়াটা আমার খুব ইজি লাগে, কিংবা আমি হয়তো বা যেভাবে বুঝতে চাই আপনি সেভাবে বলেন যে কোনো একটা। আমার শুধু এই পার্টটাই পড়া হয় নাই স্যার, এগুলো আমি অনেক আগেই শেষ করে ফেলছি সবগুলোই। সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি মনে করেন আজকে আমার যে দায়িত্ব, যে গেটে গেস্ট আসবে, গেস্টকে রিসিভ করা, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, তো আমি ওইটার মধ্যেই আছি। না তো আমি আমার স্যার যেটা এই জন্যই জি, জিজ্ঞেস জি। করতেছিলাম, এটা কি আপনি অন্য কোনো গ্রুপে নিয়েছেন কিনা, যে এ বি সি ডি অন্য সেকশন গুলো আছে, না, 4টা সেকশন আপনাকে বলেছি, আপনি আমার কথা শোনেন না, কারণ আপনার মাথায় তো আপনার যেটা চান সেটা উত্তর আপনি খুঁজতেছেন। আমি বলছি যে এ বি সি ডি তে একজন টিচার অন্য একটা সেকশনে থাকার কোনো সুযোগ নেই, এক একজন টিচার এক একটা গ্রুপেই থাকবেন। সে এট এ টাইম একটা ব্যাচের মধ্যে এ তো ক্লাস নিবে, ডি তো নিবে, এরকম সুযোগ নাই। কি বুঝতে পারছি? সে যে কোনো একটা সেকশনে তার ক্লাস থাকবে। স্যার আমি একটা কোশ্চেন করব। জি মিস্টার শাহারিয়া কবির। শাহারিয়া না কবির, না শাহারিয়ার কবির, কোনটা? হ্যাঁ শাহরিয়ার হবে, কিন্তু আমার স্যার সার্টিফিকেটের নাম চেঞ্জ করে দিয়ে দিয়েছিল স্যার। ভালো কাজ করছে, যে কাজ করেছে ওনারে দেয়া, এখন আপনি গরু জবাই করে মেজবানি খাওয়াই দেন। আচ্ছা স্যার, আপনাদের যে প্রতি সেকশনে মানে ধরেন দুইটা সেকশনে আপনারা কি চ্যাপ্টার গুলো দুইটা স্যারকে চেঞ্জ করে নেন নাকি? জি জি জি। মনে করেন আমি এবার আপনাদের কিনলাম, আপনাদের আমি এবার কোম্পানির অ্যাক্ট নিলাম, আর হচ্ছে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নিলাম, রাইট? জি আবার নেক্সট এই যে আপনাদের এটা শেষ হলেই এই মাসের শেষের দিকে নতুন যে বেচটা শুরু হবে, সেই জি ব্যাচে আমি ক্লাস নিব, তখন হচ্ছে গিয়ে আপনার পার্টনারশিপ আর হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট পার্টটুকু আমরা অল্টার করে করে প্রত্যেকবারই চেঞ্জ করে করি আর কি। স্যার, আপনার প্রিভিয়াস ক্লাস কিছু আছে তো? আমার প্রিভিয়াস সেকশনের ক্লাস আছে মেবি আমার কাছে কয়েকটা। হ্যাঁ, সবই কভার করবে, কিন্তু ওইখানে তো সেলস অফ গুডস অ্যাক্ট নাই, সেটা তো নতুন আসছে এবার, এই জন্যই তো ম্যাডাম হ্যাঁ টেনশনে, নইলে তো স্যার, ম্যাডাম আমি আপনার সবগুলোই পড়ে ফেলছি, নইলে তো ম্যাডাম মানে ওইটা শুনে ভিডিও ফেলছি, শুধু এটা বাদে। ইউটিউব দেখতে পারতো, কিন্তু যেহেতু সেলস অফ গুডস অ্যাক্ট এবারই প্রথম আসছে, এটা কোনো ক্লাসে নেওয়া হয় না, সেজন্য উনি এটা পাচ্ছেন আর কি। সমস্যাটা হলো ও, এখানে। জি। আমি যেটা করতে পারবো, সেলস অফ গুডস অ্যাক্টের ওই ম্যাটেরিয়ালসটা আমি আপনাদেরকে পিডিএফটা শেয়ার করে দিতে পারি, এইটুকু আমি করতে পারবো। জি স্যার, এটা ম্যাটেরিয়াল দিয়ে স্যার দেন স্যার। কাইন্ডলি ওইটাই করেন, তাহলে ইম্পর্টেন্ট কোনগুলো অ্যাটলিস্ট আপনার গুলো মার্ক করা থাকে, তো ওইগুলোতে আমরা একটু জি জি, বেশি ফোকাস ফোকাস করবো। ঠিক আছে, অসুবিধা নাই। আর সবাই ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করেন, পাশ করা। আর যদি এমন হয় যে পরীক্ষার আগে কোথাও কোনো জায়গায় সমস্যা পড়াশোনা নিয়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসবেন। ঠিক আছে? জি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। জি।